হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের একেবারে শেষ ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। শেষ ক্লাস বলতে শেষ লাইভ ক্লাস। আমার সাথে অলরেডি কয়েক শতাধিক মানুষ কানেক্ট হয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে রাইট টাইমে কানেক্ট হওয়ার জন্য। ভাইয়া একটু দেরি হয়ে গেছে। আমাদের আসলে একটার পর একটা মানে একই রুমে দেখা গেছে যে ৭টায় ক্লাস শেষ হচ্ছে, আবার ৭টায় আরেকটা শুরু হচ্ছে। দ্যাটস ওয়াই ম্যানেজ করাটা একটু টাফ। এনিওয়েজ আমার সাথে অনেকে কানেক্ট হইছে, সালাম জানাইছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এবং আমি আশা করতেছি আপনারাও অনেক ভালো আছেন। কারণ আজকে আপনাদের একটা নতুন চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার। আমার এখনো মনে পড়ে যখন আপনাদের সাথে ১ম চ্যাপ্টারটা শুরু হয় পড়াশোনা, চ্যাপ্টারটার নাম ছিল ভেক্টর এবং ভেক্টর চ্যাপ্টারটা পড়তে যেয়ে আমি এত বড় করছিলাম চ্যাপ্টারটা যে আপনাদের খালি মনে একটাই টেনশন ছিল, ভাই এক চ্যাপ্টারই শেষ হয় না। তাহলে বাদবাকি ফিজিক্সের চ্যাপ্টার কবে শেষ হবে, কোন দিন শেষ হবে? তো দেখেন দেখতে, দেখতে কিন্তু আমরা ভেক্টর শেষ, গতিবিদ্যা শেষ, নিউটন বলবিদ্যা শেষ। আজকে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার শেষ হবে। ওইদিকে আপনাদের স্থিরতড়ি শেষ, চলতড়ি চলতেছে। অনেক কিছু কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন আপনারা অলরেডি ইন্টারের ফুল সুইং এ চলে আসছেন এবং ইন্টার লাইফটা এরকম যত সময় যায় তত স্পিডে পার হইতে থাকে। অনেকে আমাকে বলবেন, "ভাইয়া আগে তো অনেক বড়, বড় করে একটা চ্যাপ্টার শেষ হইতো।" আসলে চ্যাপ্টারে আগে যতটুকু পড়ানো হইতো মানে চ্যাপ্টারের ভলিউম অনুযায়ী এখন অতটুকুই পড়ানো হয়। কিন্তু এখন আপনার শুধু ভাইয়া না, দেখবেন সব ভাইয়াই স্পিডে দৌড়াবে। কলেজ তার থেকে স্পিডে দৌড়াবে। আর সেটা না দৌড়ায় কোনো উপায় নাই। কারণ আমাদের কলেজের টাইম ওভারঅল যে ডিউরেশনটা সেটাই অনেক অল্প। অল্প সময় আমাদেরকে ছুটে চলতে হয়। স্টার্টেই আমরা অত জোরে ছুটি না। কারণ হচ্ছে আমরা 9-10 থেকে ইন্টারে উঠে অত জোরে ছুটাটা হয়তো বুঝতে পারব না। তাই ১ম এ একটু আস্তে, আস্তে আপনাকে ইউজড টু করা হয়। মোটামুটি এখন আপনার ২ টা কোয়ার্টার শেষ, ৩ নাম্বার কোয়ার্টার রানিং। আপনারা এখন ইউজড টু হয়ে গেছেন। এখন আপনাকে জোরে ছুটতে পারতে হবে। ইন দ্য মিন টাইম যাদের অনেক কিছু বাদ পড়ে গেছে, কোনো টেনশন নাই। বাদ পড়া, তারপর হচ্ছে যে মিস যাওয়া, পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়া, এগুলো দিয়ে অনেক মানুষের জীবন শুরু হয়। বাট জীবন ওইখানে থেমে থাকে না। আপনি জীবন পরিবর্তন করতে চাইলে জীবন পরিবর্তন হবে। যেকোনো দিন যেকোনো মোমেন্টে সেটা সম্ভব। জাস্ট আপনাকে যেটা করতে হবে, আজকে থেকে আপনাকে চেঞ্জ হওয়ার মনোবল, মানসিকতা এটা বজায় রাখতে হবে। তো আমি খুব বেশি কথা বলব না। চ্যাপ্টার শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 7, ৭ নাম্বার লেকচার। অলরেডি আমরা ৪ টা আ ১ম ৪ টা লেকচারে কি করছিলাম? ১ম ৪ টা লেকচারে আমরা থিওরি গুলো কভার করছি। থিওরি গুলো কভার করার পর ৫ নাম্বার লেকচারে আমরা পুরো চ্যাপ্টার রিলেটেড অনেক এমসিকিউ সলভ করছি। তারপর লাস্ট ক্লাস ৬ নাম্বার ক্লাস যেটা ছিল মোস্ট প্রবাবলি শনিবার। শনিবারে আমরা অনেকগুলো সিকিউ সলভ করছি। আজকে আমরা কি করব? আজকে আমাদের মেইন কাজ হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভ করা। তো আজকে আমাদের ক্লাসের টপিক অ্যাডভান্স প্রবলেম সলভিং। তো আমার সাথে খুব ভালোভাবে লেগে থাকবেন আপনারা। ভালোভাবে লেগে থাকলে আপনারা যেটা করতে পারবেন, এই প্রবলেম গুলো হচ্ছে ভালো ধরতে পারবেন। এবং যেহেতু এটা অ্যাডভান্স প্রবলেম সলভিং দ্যাট মিনস এখানে খুব হাই থট এর কিছু ম্যাথ করানো হবে। তো নট নেসেসারিলি আপনাকে একদম প্রত্যেকটা ম্যাথ ফার্স্ট বারেই পারতে হবে। হয়তো ভাইয়া সময়কে কভার করার জন্য একটা অঙ্ক জাস্ট ১ বার বা ২ বার বলে চলে যাব। আপনার বুঝতে যদি একটু কষ্ট হয়, কষ্ট করে আপনি রেকর্ড থেকে আরেকবার ওই জায়গাটা দেখে নিবেন। তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবং ভাইয়া চেষ্টা করব আপনার জন্য আরেকটা ভিডিও দেওয়ার, মানে আরেকটা ক্লাস দেওয়ার। সেটা লাইভ ক্লাস হবে না, সেটা হবে রেকর্ড ক্লাস। এটা হয়তো আমি কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ চেষ্টা করব রেকর্ড করে আপনাদেরকে এই অ্যাপের মধ্যেই, এই চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড করে দেওয়া সেই ভিডিওটা। এবং সেই ভিডিওটা রেডি হয়ে গেলে ভাই আপনাদেরকে গ্রুপের মধ্যে ভিডিও করে জানায়ও দিব যে এই ভিডিওটা রেডি হইছে। এটা কি জন্য? এটা হচ্ছে যে অনেকে আমাকে বলে থাকেন, "ভাইয়া আপনি তো অনেক ডিটেইলস এ যায়ে পড়ান, অনেক ডেপথ এ যায়ে পড়ান থিওরি, সাথে আপনি অনেক ম্যাথও করান।" আমাকে অনেকে এটার জন্য মেসেঞ্জারে বা হচ্ছে বিভিন্নভাবে ধন্যবাদ জানায়। তো অনেকের চাহিদা আরো বেশি। বলে, "ভাইয়া আমি জানি আপনি যদি সময় পাইতেন তাহলে আপনি আরো অনেক ডেপথ এর অনেক ভালো, ভালো ম্যাথ করাইতেন। কিন্তু আপনার তো টাইম লিমিটেড এজন্য ভাইয়া আপনি পারেন না। ওই সময়টা যদি দিত আপনি আরো অনেক সুন্দর, সুন্দর ম্যাথ করাইতেন।" তো তাদের কথাকে মাথায় রেখে যারা সবগুলো ক্লাস করছে, যারা সবগুলো ম্যাথ ট্রাই করছে, তারা আরো বেটার কিছু করতে যায়। অর্থাৎ তারা চায় ধরেন বুয়েটের একদম ১ম দিকে চান্স পাইতে। তারা মেডিকেল একদম টপ করতে চায়। তো তাদের কথা মাথায় রেখে ভাইয়া ওই রেকর্ড ক্লাসটা করব। ওইখানে আপনার আরো ভালো, ভালো কনসেপচুয়াল কিছু জিনিসপাতি এড করে তারপর হচ্ছে ওই ভিডিওটা আমি ইনশাআল্লাহ রেকর্ড আকারে আপনাদেরকে অ্যাপে দিয়ে দিব। তো আজকে তাহলে আমরা আমাদের ১ম প্রবলেম শুরু করি। ১ম প্রবলেমটা বলতেছে, একটি শিকলের ৪ ভাগের ১ ভাগ অংশ টেবিল থেকে ঝুলে আছে এবং বাকি ৩/৪ ভাগ মানে ৩/৪ অংশ টেবিলের উপর এভাবে আছে। তারপর বলছে টেবিল হতে পড়ে যাওয়ার সময় মানে এই অবস্থায় শিকলটাকে ছেড়ে দেওয়া হইছে। অর্থাৎ শিকলের
3/4 অংশ উপরে ছিল, 1/4 অংশ এরকম ঝুলে আছে। এই অবস্থায় শিকলটাকে মুক্তভাবে পড়তে দেওয়া হয়েছে। ফলে কি শিকলটা এই দিক বরাবর পড়তে শুরু করবে। পড়তে পড়তে একটা সময় ঘটনাটা কি ঘটবে? একটা সময় ঘটনাটা ঘটবে এরকম। একটা সময় যেটা হবে পুরা শিকলটাই হচ্ছে নিচে চলে আসবে। তো যখন টোটাল শিকলটাই নিচে চলে আসছে, সেই মুহূর্তে এই যে এই সিচুয়েশন থেকে এই সিচুয়েশনে আসতে গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ, গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ কত, সেই কৃত কাজটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে চলেন আমরা কৃত কাজটা বের করি। তো আমাদের কৃত কাজ, খেয়াল করব আমরা এই ম্যাথটা করব বিভব শক্তির কনসেপ্টকে কাজে লাগিয়ে। এই ম্যাথটা সলভ করব বিভব শক্তির কনসেপ্টকে কাজে লাগিয়ে। কিভাবে কাজে লাগাইতে হয় দেখেন, আমরা ভাইয়া ধরে নিব এই জায়গাটা হচ্ছে রেফারেন্স। এই জায়গাটাকে আমরা রেফারেন্স ধরে নিব, মানে এই হাইট লেভেলটা। আগে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ভাইয়া আমার সামনে একটা ধরেন বস্তু আছে, ধরেন এইটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটা মাটি থেকে ধরেন 10 মিটার উপরে আছে বা এইচ হাইটে আছে, তখন এই যে এইচ হাইটে থাকা বস্তু তার মধ্যে একটা বিভব শক্তি থাকে। এই বিভব শক্তিটার মান কত হয়? mgh, তাই না? এখন এটা যদি মাটিতে থাকে তখন কি হয়? বিভব শক্তি শূন্য হয়, কারণ এইচটা 0 হয়ে গেছে। আসলে আমরা এই যে মাটি বা যাকে রেফারেন্স ধরে নিই, সেইখানে যদি বস্তু থাকে তাহলে বস্তুর কোনো বিভব শক্তি থাকে না। তাহলে এই যে শিকলের 3/4 অংশ, এটা তো একদম মাটিতে ছিল বা টেবিলের এই জায়গাটাতে ছিল, এই জায়গাটাকে আমি রেফারেন্স ধরে নিছি, তাহলে এই পোর্শনটুকুর জন্য কোনো বিভব শক্তি ছিল না। কিন্তু এই যে বাদবাকি যে অংশটুকু, বাদবাকি অংশটা কিন্তু মাটির থেকে আরো নিচে আছে বা রেফারেন্স থেকে আরো নিচে আছে, তাহলে এইটার জন্য বিভব শক্তি থাকবে। কিন্তু এই বিভব শক্তিটা কি হবে বলেন তো ভাইয়া? পজিটিভ বিভব শক্তি হবে নাকি নেগেটিভ হবে? যদি আমি বলি একটা বস্তু মাটি থেকে এইচ হাইট উপরে আছে, তাহলে বিভব শক্তিটা কি? পজিটিভ, mgh। কিন্তু মাটির গভীরে যদি চলে যায় তখন কি বিভব শক্তিটা পজিটিভ থাকে নাকি নেগেটিভ? নেগেটিভ, এক্স্যাক্টলি পারফেক্ট অ্যান্সার। অলরেডি শ্রাবন্তী, ইসমাম, আজমাউল, রুমানা, নন্দিনী, মার্জুকা, আফিফা, মাহাদি, সেজুতি, জুনায়েদ অনেকে বলছে নেগেটিভ। ভেরি গুড। তাহলে আমরা অলরেডি বুঝে ফেলতেছি যে আমাদের শুরুতে এইটুকু অংশের জন্য একটা নেগেটিভ বিভব শক্তি ছিল। তাহলে আমরা এইটা কি বলতে পারি? শুরুতে বিভব শক্তি, শুরুতে বিভব শক্তি, বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করে? ইউ দিয়ে। আই দ্বারা কি বোঝায়? ইনিশিয়াল। তো এইটুকু পোর্শনের জন্য তো কোনো বিভব শক্তি ছিল না, তাহলে এইটুকু পোর্শনের জন্য 0। আর এইটুকু পোর্শনের জন্য একটা বিভব শক্তি থাকবে, ধরলাম ওইটাকে আমি বললাম mgh। তো এই mgটা কি হবে দেখেন, ভর হবে টোটাল ভরে 4/1 যদি টোটাল শিকলটার ভর m হয়ে থাকে, তাহলে এখানে তো 3 অংশ আসছে আর এখানে কি 1 অংশ, তাহলে এখানে 1/4 পরিমাণ অর্থাৎ m/4 পরিমাণ ভর আছে। জি এর জায়গায় জি, আর হাইটের জায়গায় কি হবে? হাইটের জায়গায় একটু খেয়াল করেন, এই টোটাল হাইটটা, এই টোটাল হাইটটা কত? l/4। তাহলে এখানে প্রত্যেকটা বিন্দুই কি l/4 গভীরে আছে? প্রত্যেকটা বিন্দুই কি l/4 গভীরে আছে? অ্যান্সার হচ্ছে না। কারণ দেখেন, একদম এই পয়েন্টটাকে চিন্তা করেন, ওর হাইট কত? ওর হাইট হচ্ছে 0। আর একদম এই পয়েন্টটাকে চিন্তা করেন, ওর হাইট কত? l/4। তাহলে এক একটা বিন্দু যখন এক একটা হাইটে থাকে তখন আমরা কি করি জানি ভাইয়া? গড় করি। যখন এক একটা বিন্দু এক এক হাইটে থাকে তখন আমরা এভারেজ হাইট বের করি বা ভার কেন্দ্র হাইট বের করি। তাহলে এইটুকু অংশের ভার কেন্দ্র কি? মাঝখানে। অথবা আমরা বলতে পারি কি এভারেজ করা যায়। তাহলে এভারেজ যদি করি তাহলে সবচেয়ে কম হাইট কত? 0। সবচেয়ে বেশি হাইট কত? l/4। তাহলে ডিভাইডেড বাই 2, এইটা একটা হইতে পারে। অথবা আপনি চিন্তা করতে পারেন ভার কেন্দ্রটা কি একদম মাঝখানে আছে, তাহলে টোটালটা যদি l/4 হয় তাহলে ভার কেন্দ্র কি? ভার কেন্দ্র তার অর্ধেক, তার মানে l/8 গভীরে আছে। তাহলে দুই ভাবেই দেখেন সেম আসতেছে, তাহলে আমরা দুইটাকে অ্যাড করে কি পাচ্ছি? মাইনাস m/4 ইন্টু জি ইন্টু l/8।
তাহলে গুণ করলে মাইনাস mgl ডিভাইডেড বাই 32। এইটাই হচ্ছে আমাদের ইউআই, আদিতে বিভব শক্তি। আদিতে মোট বিভব শক্তি কত সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা পুরো জিনিসটা আরেকবার বলি। তো আমার এই শিকলের একটা অংশ ঝুলে আছে, আরেকটা অংশ হচ্ছে টেবিলে। যেটা টেবিলে আছে ওটা মাটিতে আছে, চিন্তা করতে পারেন। মাটিটাকে বা টেবিলটাকে আমরা রেফারেন্স ধরছি, তো ওর জন্য কোনো বিভব শক্তি থাকবে না, জিরো। আর এইটুকু অংশ মাটি থেকে নিচে আছে, তাহলে বিভব শক্তিটা নেগেটিভ হবে। এই জন্য মাইনাস, টোটাল ভরের 4/1 ভর, জি এর জায়গায় জি দিছি। এক একটা পয়েন্ট এক এক হাইটে ছিল, দ্যাটস ওয়াই আমরা অ্যাভারেজ করে এটা পাইছি। ঠিক আছে। একজন আমাকে বলছে, প্রান্ত ভাইয়া সৃজনশীল প্রশ্ন কি খাতায় তুলবো? আজকে তো কোনো সৃজনশীল প্রশ্ন করাবো না, আজকে তো অ্যাডভান্স প্রবলেম সলভ করাবো। এরকম একটা ম্যাথ জাস্ট কোশ্চেনে দেওয়া থাকবে। এটা খাতায় তুলতে পারলে বেটার। তবে যদি আপনি সময় না পান তাহলে আপনি কি করবেন, স্ক্রিনশট তুলে রেখে দিবেন। ওইটা থেকে দেখে দেখে কোশ্চেন আপনি সলভ করতে পারেন। আর পরে তো বাসায় যে নিজের মতো করে আপনি লিখতেই পারেন নোট, এটা সমস্যা নেই। একজন আমাকে কমেন্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, ওর সম্ভবত আজকে পেটে খাওয়া খুব একটা হজম হয় নাই, কষা হচ্ছে, আমি বুঝতে পারছি। বলছে ভাইয়া আমার থিওরি বুঝতে খুব কষ্ট হয়, কি করতে পারি? আপনি থিওরি বুঝতে কষ্ট হলে কি করবেন? প্রচুর পরিমাণে লাইভ ক্লাসের মধ্যে কমেন্ট করবেন, ভাইয়া থিওরি বুঝতে কষ্ট হয়। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি এভাবে মানে থিওরি বোঝা শিখে যাবেন। প্রচুর পরিমাণে এরকম কমেন্ট করতে হবে যে ভাইয়া আজকে হচ্ছে আমি থিওরি কিছুই বুঝি না, আজকে একদিনে সব কমেন্ট করব, 100 বার কমেন্ট করব, তাহলে আমার থিওরি 50% বোঝা হয়ে যাবে। আরো 1000 বার কমেন্ট করব, আমার থিওরি একদম পুরোপুরি বোঝা হয়ে যাবে। হ্যাঁ, মানে এটাই আসলে সায়েন্স। মানে আমি আসলে এতদিন ধরে থিওরি পড়ে আমি বুঝাইতে পারি না, কিন্তু আপনি কমেন্ট করলে কিন্তু আমি আপনাকে বুঝাই দিতে পারবো, তাই না? ওকে, তো আমাদের এইটা ছিল আদিতে বিভব শক্তি। এখন শেষে বিভব শক্তি চিন্তা করি, সরি শেষে যদি চিন্তা করি, শেষে বিভব শক্তি, তাহলে ইউএফ ফাইনাল, ফাইনালে বিভব শক্তি কত? দেখেন ফাইনাল অংশে কি টোটাল ভরটাই এখানে চলে আসছে, তাই না? টোটাল ভরটাই হচ্ছে নিচে চলে আসছে। তাহলে আমরা ফাইনালি বলবো ভরের জায়গায় হচ্ছে এম, কারণ এখন টোটাল ভরটাই নিচে ঝুলে আছে, এই যে টোটাল এম ভরই ঝুলে আছে। অভিকর্ষ ত্বরণ জি, জি তো আর চেঞ্জ হবে না। হাইট, হাইট এবার দেখেন মিনিমাম হাইটটা কত? 0, ম্যাক্সিমাম হাইট কি? এল। তাহলে আমরা যদি অ্যাভারেজ করি 0 প্লাস এল ডিভাইডেড বাই 2, তাহলে আমরা অ্যাভারেজ করে আলটিমেটলি পাই মাইনাস mgl ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এই যে আমরা এই সিচুয়েশনে চলে আসলাম, আমাদের শুরুতে একটা বিভব শক্তি ছিল, শেষে আরেকটা বিভব শক্তি হইলো। এই যে বিভব শক্তির পরিবর্তনটা, শক্তির পরিবর্তন, এই যে শক্তিটা আমার আগে যা ছিল এখন কি তার থেকে আরো অনেকটুকু কমে গেছে। এখন এই যে শক্তিটা কমে গেছে, এটা কি জন্য কমছে? এইটা হচ্ছে কাজ করতে ক্ষয় হয়ে গেছে। এই যে আমার এই শক্তিটা কমে গেছে, এটা কোথায় কমছে? এটা হচ্ছে কাজ করতে ক্ষয় হয়েছে। তাহলে অতএব কৃত কাজ, কৃত কাজ এটা আসলে কার সমান? এটা হচ্ছে বিভব শক্তি হ্রাস। কতটুকু বিভব শক্তি কমে গেছে? এটা কেন কমছে? এটা কমছে হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে আমার ওইটুকু শক্তি আসলে নিচে নামতে কাজে খরচ হয়ে গেছে। তাহলে আমরা এটা কি বলবো? আমরা এটা বলতে পারবো যে আমাদের মাইনাস mgl বাই 32 মাইনাস মাইনাস mgl ডিভাইডেড বাই 2। তাহলে আগে ছিল এত, শেষে হয়েছে এত। এই দুইটার যে পার্থক্য, এই দুইটার যে পার্থক্য, এইটুকু পরিমাণ হচ্ছে বিভব শক্তি কমে গেছে। এবং এইটা কোথায় ব্যয় হয়েছে? গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ করতে ব্যয় হয়েছে। আমরা যদি এখান থেকে একটু সাজায় লিখি, সাজায় লিখলে কি আসবে? mgl যদি আমি কমন নিই তাহলে হচ্ছে হাফ মাইনাস 32, হাফ মাইনাস 1/32। তাহলে এখান থেকে চলে আসবে কত? এখান থেকে চলে আসবে 32, তাহলে এদিকে চলে আসবে হচ্ছে 16 মাইনাস 1। তাহলে mgl ইন্টু 15/32। আমি আরেকবার একটু করি, 16 দুগুণে 32, 16 মাইনাস 1, 16 মাইনাস 1 দ্যাট মিনস 15। তাহলে এইটাই হবে কি আমার, এইটাই হবে হচ্ছে আমার উত্তর বা অ্যান্সার। তাহলে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, তো আমাকে যে হচ্ছে অনেকবার কমেন্ট করতেছিল ও হচ্ছে ক্ষমা চাইছে। কোনো সমস্যা নেই ভাইয়া, এরকম হতেই পারে, বয়সের দোষ হতেই পারে।
বা আজকে দিন খারাপ যেতেই পারে। মনে অনেক দুঃখ ছিল। তো আমি একটু বলি যে থিওরিতে ভালো করতে হইলে কি করতে হয়? আহ থিওরিতে ভালো হওয়ার জন্য আসলে পড়তে হয়, ম্যাথ সলভ করতে হয়, অনেক লাইভ ক্লাসগুলো বারবার রেকর্ড দেখতে হয়। এগুলো তো কমন জিনিস। এগুলো আপনিও জানেন, আমিও জানি, আপনার ফ্রেন্ডও জানে, সবাই জানে। তো আমার ক্ষেত্রে হইতো কি? মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম, ১ম যখন ফিজিক্সের থিওরি গুলা পড়া শুরু করতাম, থিওরি গুলো পড়তে যেয়ে যেটা হইতো যে বইয়ের লাইনগুলো অনেক উদ্ভট লাগতো। বইয়ের লাইনগুলা পড়লে এই লাইন যে আসলে কি বুঝাইছে এটা মাথার ভিতর ঢুকতে যাইত না। ক্লাস করতাম, ক্লাসের ভাইয়াদের পড়া বুঝতাম। ওই অনুযায়ী ম্যাথ সলভ করতে পারতাম। কিন্তু বই রিড করতে গেলে একটু ডিফিকাল্ট লাগতো। তো দেখা যেত যে লাইন বাই লাইন রিডিং পড়তে একবার পড়ছি কিছুটা বুঝছি। ২ নাম্বার বার পড়ছি আচ্ছা এটার সাথে এটা রিলেট করছে। ৩ নাম্বার বার পড়ছি আরেকটু ভালো বুঝতে পারছি। এরকম হচ্ছে কয়েকবার পড়তে ওই বইয়ের থিওরি গুলা মাথায় ঢুকতো। আমার ক্ষেত্রে একটা সুবিধা ছিল সেটা হচ্ছে আমি কলেজে খুব একটা যাইতাম না। ২ বছরে মনে হয় ২০ দিনও কলেজে ক্লাস করি নাই। তো যেহেতু আমি অনেকটুকু টাইম ওইদিকে সেভ হয়ে গেছে তাই আমি প্রচুর পরিমাণে বই পড়তে পারছি। শুধু ফিজিক্সেরই আমি ৫ টা বই থেকে থিওরি পড়তাম, ম্যাথ করতাম। তো ৫ টা টেক্সট বই পড়া তারপর আবার কোয়েশ্চেন ব্যাংক আছে। তারপর হচ্ছে যে আপনার মাস্টার বুক বা এইটাই বিভিন্ন ধরনের বই আছে। ওগুলা পড়লে তো আরো টাইম লাগে। তো আপনাদের যেহেতু কলেজে যেতে হয় ওই পরিমাণ টাইম আপনি পাবেন না। তো আপনি আসলে থিওরি কিভাবে বুঝবেন? যে বা যারা বলে ভাইয়া থিওরি বুঝি না, তা না বুঝার পিছনে ১ নাম্বার কারণ হচ্ছে প্রপার স্টেপ, প্রপার ওয়েতে না পড়া। কি বললাম? প্রপার স্টেপ বা প্রপার ওয়েতে না পড়া। প্রপার ওয়েতে না পড়া মানে কি? আপনি ধরেন ভেক্টর পড়েন নাই ঠিকমতে, নিউটন মেকানিক্স ঠিকমতো পড়েন নাই। হুট করে আপনি কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা পড়া শুরু করে দিছেন। আপনি যদি এবিসিডি ঠিকমতো না শিখেন, ওয়ার্ড মেকিং ঠিকমতো না শিখেন, আপনার যদি এখন প্যারাগ্রাফ লিখতে দেয়, আপনি প্যারাগ্রাফ কঠিন লাগবে এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। তো আপনাকে আগে বলতে হবে, "ভাই আমার প্যারাগ্রাফ লিখতে স্যার বা ম্যাডাম আমাকে প্যারাগ্রাফ লিখতে দিয়েন না। আমি আসলে মাঝখানে ফাঁকিবাজি করে আসছি। আমাকে একটু সুযোগ দেন। আমি আগে এবিসিডি শিখি। আমি আগে ওয়ার্ড শিখি। তারপর আমি আপনাকে সুন্দর করে প্যারাগ্রাফ লিখে দিব।" তো আপনি যদি ভেক্টর মিস করে থাকেন, আপনি যদি নিউটন মেকানিক্স মিস করে থাকেন, আপনি যদি গতিবিদ্যা মিস করে থাকেন ভাই, কাজ ক্ষমতা শক্তি আপনি বুঝবেন কিন্তু ভালো বুঝবেন না। আপনার ওই বেসিক থিওরি এগুলা কঠিন লাগতেই থাকবে। ফার্স্ট কাজ সবকিছু বাদ আবার ভেক্টর থেকে শুরু করেন। আপনার হাতে এখন অত সময় নেই। আপনি বাট রেকর্ড দেখে খুব দ্রুত আগানোর চেষ্টা করেন। ২ নাম্বার কাজ কি? ২ নাম্বার কাজ হচ্ছে একটা কোন টপিকের থিওরির লাইভ ক্লাস দেখার আগে, লাইভ ক্লাস বা রেকর্ড ক্লাস দেখার আগে ঐটার করেসপন্ডিং যে অংশটা বইয়ে লেখা আছে, ওই লেখাটা আগে আপনি একটু রিডিং পড়েন। বুঝা লাগবে না, গল্পের বইয়ের মতো রিডিং পড়েন। রিডিং পড়লেন ১০-১৫ মিনিট টাইম নিলেন, আপনি জাস্ট গল্পের বইয়ের মতো আগায় গেলেন। তারপর আপনি ক্লাস করেন, এরপর আপনি আরেকবার ওই বইটা একটু ধরেন। তাহলে যেটা হবে যে আপনি ক্লাস করার আগে বইয়ের জিনিসগুলা দুর্বোধ্য মনে হইছে। ক্লাসে আপনি কিছু জিনিস বুঝলেন, তারপর ওটার করেসপন্ডিং বই পড়লেন। এবার দেখবেন বইয়ের ল্যাঙ্গুয়েজ ক্লাস করার কারণে আপনি অনেকটুকু বুঝে গেছেন। এবার আপনি কিছু ম্যাথ করবেন, কিছু নোট করবেন। ডান। আপনার ওই টপিক শেষ। তারপর এটার উপর পরীক্ষা দিবেন, রিভাইজ করতে যেয়ে আপনার পুরো একটা পারফেক্ট প্রিপারেশন হয়ে যাবে। এইভাবে আগাবেন। আগে ভেক্টর, তারপর গতিবিদ্যা, নিউটন মেকানিক্স এভাবে আগাবেন। হুট করে আপনি নিউটন মেকানিক্স চলে গেলেন, হুট করে কাজ ক্ষমতা শক্তি চলে গেলেন। তাহলেই আপনি ধরায় পড়ে যাবেন। ঠিক আছে? ওকে। তো এই ম্যাথটা আমরা তাহলে শেষ করলাম। এটা আমি আরেকবার একটু কুইকলি রিভিউ করেই পরের অঙ্কে চলে যাচ্ছি। এখানে অঙ্কটা বলছে কি যে একটা শিকল সে এই অবস্থা থেকে যে 1/4 ঝুলে আছে, এই অবস্থা থেকে ছেড়ে দেওয়া হইছে। যে যখন পুরো শিকলটা মাটিতে থেকে বা টেবিল থেকে পড়ে যাওয়ার অবস্থায় আসবে, ওই মুহূর্ত পর্যন্ত গ্র্যাভিটি দ্বারা কতটুকু কাজ হবে। তো আমরা কি বের করছি? শুরুতে টোটাল শক্তি কত, শেষে টোটাল শক্তি কত বের করছি। তাহলে এই যে শক্তিটা মাঝখানে একটু কমে গেল, এটা কোথায় খরচ হইছে? গ্র্যাভিটি দ্বারা নিচে নামতে কৃতকাজে খরচ হয়েছে। তো আমরা শুরুতে যখন শক্তি মাপছি, এই অংশটার জন্য কোনো শক্তি ছিল না। কারণ এই অংশটা রেফারেন্সে বা মাটিতে পড়েছিল। কিন্তু এইটার জন্য একটা নেগেটিভ শক্তি ছিল। কেন নেগেটিভ? কারণ রেফারেন্স বা মাটি থেকে নিচে ছিল। তো ওর জন্য m বসাইছি টোটাল ৪ ভাগের ১ ভাগ ঝুলেছিল। সো m/4 জি তো জি। h এর জায়গায় আমাদেরকে গড়টা নিতে হবে। কারণ একেকটা পয়েন্ট একেক হাইটে আছে। তো আমি l/4 এর গড় করছি l/8 আসছে। তো এখান থেকে আমি শুরুতে শক্তি পাইছি। একই রকম কাজ যখন টোটাল শিকলটা পড়তে টোটালটা যখন এই কন্ডিশনে চলে আসছে, অর্থাৎ শেষ বিন্দুটাও যখন টেবিল থেকে পড়ে যাচ্ছে, ওই মুহূর্তে ভর হচ্ছে টোটাল m, দৈর্ঘ্য হচ্ছে টোটাল l। তো এই l এর অর্ধেক তখন বসে l/2 কারণ এভারেজে তখন l/2 পরিমাণ করে মাটি থেকে নিচে আছে। তো এখানেও একটা মাইনাস কারণ এটা মাটি থেকে নিচে বা রেফারেন্স থেকে নিচে নামছে। তাহলে এই বিভব শক্তি আগের তুলনায় এখন অনেকটুকু কমে গেছে। আগের তুলনায় এখন অনেকটুকু কমে গেছে। তো এই কতটুকু কমছে এটাই হচ্ছে আমার কাজ করতে ব্যয় হইছে। সো আমি এখানে বিভব শক্তি হ্রাস এটাই হচ্ছে কৃত কাজ। ওইখান থেকে অ্যান্সারটা বের করে ফেলছি।
তো এই পর্যন্ত যারা বুঝতে পারছেন, এই ম্যাথটা যারা ধরতে পারছেন, ৪ শতাধিক মানুষ একসাথে দেখতেছেন। আমাকে ভাইয়া একটু কমেন্ট করে জানান তো, এই অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা? এই অঙ্কটা স্পেশাল মনে হইছে কিনা? সবার আগে কমেন্ট করছে শ্রাবন্তী। ওকে, মিমি বলছে ক্লিয়ার, তাহসান বলছে ক্লিয়ার, আরো অনেকে কমেন্ট করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক নাম চলে আসছে, গ্রেট। তাহলে আমরা প্রথম প্রবলেমটা ডান করে ফেললাম। প্রথম প্রবলেমটা ডান করে ফেললাম। ওকে। তো আমি ২ বার বলার পরও যদি না বুঝেন তাহলে কোনো সমস্যা নেই। এটা রেকর্ড দেখবেন। রেকর্ড দেখলে আপনি বাকিটুকু বুঝে ফেলবেন। ঠিক আছে? ওকে, তো আমরা পরের অংশটাতে যাই। এইটা আমার খুবই প্রিয় একটা ম্যাথ। তো এই ম্যাথটা বেসিক্যালি আমার খুব প্রিয়। আচ্ছা ভাই, আমি যদি এইটাকে এরকম কপি করে নিই, তাহলে পরের স্লাইডে গেলে কি থাকবে? স্লাইড কপি করতে পারবো কিভাবে? ও আচ্ছা, অটো কপি হয়েছে। ঠিক আছে, তো আরো ইজি। ঠিক আছে, তাহলে তো ভালো। তাহলে এইটা একটা খুবই স্পেশাল ম্যাথ। এটা আপনি লিখতে পার ও, ও, আচ্ছা, আমি সিলেক্ট করি, ঠিক আছে। তো এইটা আপনি লিখতে পারবেন তো এটা হচ্ছে আমার ফেভারিট ম্যাথ ছিল। তো এই ম্যাথটা কি? এই ম্যাথটা বলতেছে একটা স্প্রিং আছে। আমাদের থেকে আপনার কত সেকেন্ডের ডিলে? মেবি ১০ থেকে ১৫ সেকেন্ডের ডিলে। মৃদুলের একটা কমেন্ট করছে। তো বলছে একটা স্প্রিং আছে। স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। এইটার প্রান্তে এম কেজি ভরে একটা বস্তু রাখা আছে। ঠিক আছে? এটার প্রান্তে এম কেজি ভরে একটা বস্তু রাখা আছে। এবং এই বস্তুর উপর আরেকটা ছোট বস্তু রাখা, সেটা হচ্ছে স্মল এম ভরের। ঠিক আছে? লামিয়া কমেন্ট করছে কেক। ঠিক আছে? তো এখন এই ক্যাপিটাল এম এবং স্মল এম, এই দুইটার মাঝে একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে মিউ। আর এই তলে কোনো ঘর্ষণ নাই, নো ফ্রিকশন। এখন আমি যদি এই সবাই কেক কেক বলতেছেন কেন? এটা কেক না, এটা হচ্ছে বস্তু। হ্যাঁ, মেকানিক্স এর খুব কঠিন অঙ্ক। আপনারা আসেন, কি কেক টেক নিয়ে চিন্তা করতেছেন? কেক আপনি আপনার জন্মদিনে বা বিয়ের দিনে ওই সময় কাইটেন, সমস্যা নেই। আজকে আপনি আপাতত কাজ ক্ষমতা শক্তি নিয়ে কাজ করেন। তো একটা স্প্রিং আছে, স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। ওইটার প্রান্তে ক্যাপিটাল এম কেজি ভরের বস্তু ডিরেক্টলি কানেক্ট করা, আর তার উপরে স্মল এম ভরের বস্তু রাখা। এখন আমি যদি ক্যাপিটাল এম বস্তুটা সহ স্প্রিংটাকে একটু ডানে প্রসারিত করি, তাহলে কি হবে? এই পুরো সিস্টেমটা এইদিকে আসার জন্য একটা বল লাভ করবে। আমি যদি ধরেন ১ সেন্টিমিটার টেনে ছেড়ে দিই, তাহলে যেভাবে আসবে, যদি ২ সেন্টিমিটার টেনে ছেড়ে দিই তাহলে কি একটু বেশি স্পিডে আসবে। যদি ৩ সেন্টিমিটার টেনে ছেড়ে দিই তাহলে কি আরো বেশি স্পিডে এদিকে আসা শুরু করবে। তো দেখেন, ক্যাপিটাল এম আর স্মল এম দুইটা কিন্তু আঠা দিয়ে লাগানো না। তো অল্প একটু টেনে ছেড়ে দিলে এই দুইটা একসাথে আসবে। কিন্তু আমি যত বেশি দূরে টেনে ছেড়ে দিব, দূরে নিতে নিতে এমন একটা সময় আসবে না যে এই ক্যাপিটাল এমটা এত স্পিডে আসা শুরু করছে যে উপরের স্মল এমটা ওর থেকে ছিটকায় চলে গেছে, ওর থেকে ছিটকে বা স্লাইড করা শুরু করছে। তাহলে দেখেন পুরো অঙ্কটার কোশ্চেনটা একটু বুঝেন। আমি কি বেশি উপরের লেভেলে চলে যাচ্ছি কিনা জানি না, বাট আমার অঙ্কটা খুব পছন্দ। আমি অঙ্কটা কেন করাচ্ছি একটু বলি। আমি বিশ্বাস করি যে এইচএসসি ২৬ ব্যাচ, আপনারা যারা একাডেমিক স্টুডেন্ট আছেন, আপনাদের ফিজিক্সের কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 এরও মেজর মেজর চ্যাপ্টারগুলো মোস্ট প্রবাবলি আমারই নেওয়া। এবং আপনাদের ফিডব্যাক, আপনারা অনেকে কমেন্টে অনেক কিছু বলেন বা হচ্ছে মেসেঞ্জারে আমাকে অনেক কিছু টেক্সট করেন। এমন অনেকে আছে লাইভ ক্লাস করে না, বাট হচ্ছে যে রেকর্ড ক্লাস করে। সবাইকে উদ্দেশ্য করেই বলতেছি, আমি আপনাদের কমেন্ট দেখে, আমার বিগত বছর এক্সপিরিয়েন্স থেকে আমার মন বলতেছে এই ব্যাচ থেকে অ্যাটলিস্ট ৫টা স্টুডেন্ট আমি জানি থাকবে যারা বুয়েটে প্রথম ১০০-র মধ্যে থাকবে। এটা আমার বিশ্বাস, এটা আমার মন বলে। বাকিটা আল্লাহর ইচ্ছা। বাট আমি বিশ্বাস করি এই ব্যাচ থেকে, একাডেমিক থেকে অ্যাটলিস্ট ৫টা স্টুডেন্ট থাকবে যারা বুয়েটে প্রথম ১০০-র মধ্যে থাকবে। তো আমি বিশ্বাস করি যে যেই ব্যাচে এইরকম স্টুডেন্ট আছে সেই ব্যাচে অবশ্যই এই টাইপের ম্যাথ
দেখানোটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। এটা না দেখাইলে আমার মনে হয় ইনসাফ হবে না। দ্যাটস ওয়াই আমি দেখাবো। আমাকে কমেন্টে বুগি নাই বললেও দেখাবো, যাই বলেন না কেন দেখাবো, এটা আমি দেখাবোই। ঠিক আছে? তাহলে চলেন আমরা ম্যাথটা একটু করি। ম্যাথটায় বলতেছে একটা স্প্রিং এর প্রান্তে ক্যাপিটাল এম কেজি ভরে একটা বস্তু আছে, তার মাথায় আরেকটা স্মল এম ভরের বস্তু আছে। এই তলে কোনো ফ্রিকশন নাই, বাট এই দুইটার মাঝে ফ্রিকশন আছে। তো আমি যদি হালকা একটু টেনে ছেড়ে দিই কোনো সমস্যা হবে না, তারা একসাথে এরকম দুলবে। আমি আরেকটু বেশি টেনে ছেড়ে দিছি, তাও হয়তো দুলতেছে। কিন্তু অনেক বেশি টেনে ছেড়ে দিলে কি হবে, এটা দুলতে যায় ও ওর থেকে স্লাইড করা শুরু করবে। তো প্রশ্ন হচ্ছে মিনিমাম মিনিমাম কতটুকু প্রসারিত করলে এম ভরের বস্তুটি ক্যাপিটাল এম ভরের উপর দিয়ে স্লাইড করতে শুরু করবে। তাহলে প্রশ্ন হচ্ছে এক্স মিনিমাম ইকুয়ালস টু হোয়াট। প্রশ্ন হচ্ছে কি এক্স মিনিমাম ইকুয়ালস টু হোয়াট। আমার একটা কি বলবো স্বভাব ছিল, মানে আমি এই জিনিসটা মনে হয় ক্লাসে আপনাদের বলছি কিনা কখনো জানি না। আমি যখন একাডেমিকের স্টুডেন্ট পড়াই, তাতে তো আসলে আগে তো অফলাইনে পড়ানো হইতো, দেখা যেত যে ক্লাসে একসাথে নেওয়ার সময় পাশে ক্লাসে হয়তো কেমিস্ট্রি পড়াচ্ছে, আমি হয়তো ফিজিক্স পড়াচ্ছি। ধরেন আপনাদের শাওন ভাইয়া কেমিস্ট্রি পড়াচ্ছে, পাশে আমি হচ্ছে ফিজিক্স পড়াচ্ছি। তো আমরা এরকম গল্প করতাম ক্লাস শেষে, যে হচ্ছে এই ব্যাচ থেকে এতজন বইটা চান্স পাবে, এতজন হচ্ছে ঢাবিতে চান্স পাবে, এতজন মেডিকেলে চান্স পাবে। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমার প্রেডিকশন খুব কাছাকাছি যেত। মানে আমি কি স্পেসিফিক বলতাম যে এই স্টুডেন্টটা বুয়েটে এই 500-র মধ্যে থাকবে, এই স্টুডেন্টটা বুয়েটে 800-র মধ্যে থাকবে, এবং মোস্ট অফ দ্য কেসেস মানে আমি বলবো যে 90% কেসে আমার প্রেডিকশন রাইট থাকতো আর কি। তো ওইটা দেখেই বলছি আর কি আপনাদেরকে। একজন আমাকে জিজ্ঞেস করছে স্লাইড করা মানে কি। স্লাইড করা মানে এটা থেকে এটা সরে যাওয়া। স্লাইড করা মানে পিছলায় যাওয়া, সরে যাওয়া, এই জিনিসটা বোঝায়। তাহলে চলেন আমরা এই প্রবলেমটা সলভ করব। আমি এই প্রবলেমটা সলভ করব হচ্ছে কিভাবে দেখেন, আমার এই সিস্টেমটা যদি এই ঘটনা ঘটায় যে ধরেন এইটা হচ্ছে সাম্যাবস্থা, এইখান থেকে এক্স পরিমাণ ধরলাম সরে গেল, এক্স পরিমাণ সরে গেল। এক্স পরিমাণ যদি সরে যায় তাহলে পুরো সিস্টেমটা ভিতরের দিকে কি কে এক্স একটা বল লাভ করবে, কে এক্স একটা বল লাভ করবে। আবার এই বস্তুটা থেকে মানে ক্যাপিটাল এম এর উপর স্মল এমটা যখন স্লাইড করা শুরু করবে, ধরেন স্মল এমটা যদি এই দিকে যাওয়া শুরু করে, তাহলে উল্টো দিকে কি একটা ঘর্ষণ বল কাজ করবে না, এফ ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটার মান কত? এই ঘর্ষণ বলের মান যদি আপনি চিন্তা করেন, এটা হচ্ছে মিউ ইন্টু আর। মিউ তো মিউ দেওয়াই আছে, আর কি ওই স্মল এম কেজি ভর লম্বভাবে আছে, তাহলে ওর আর হবে অভিলম্বী প্রতিক্রিয়া হবে তার ওজনের সমান। আর হবে ওজনের সমান, অর্থাৎ mg। তাহলে আপনি যখন মুভ করতে শুরু করবেন একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু যখন এরকম সরে যাওয়ার চেষ্টা করবে, এই সরে যাওয়াটাকে বাধা দিবে কে? এই ঘর্ষণ বল। এটার মান কত? মিউ ইন্টু ক্যাপিটাল আর, আর হচ্ছে অভিলম্বী প্রতিক্রিয়া। এখানে অভিলম্বী প্রতিক্রিয়াটা কার সমান? mg এর সমান। তাহলে আপনি এই দিকে আসতেছেন বা আপনি বাইরের দিকে যাচ্ছেন, যেটাই করেন না কেন সমস্যা নেই, আপনি যেদিকে যাবেন বস্তুটা মানে বস্তুটা হচ্ছে সরানোর জন্য, বস্তুটাকে টাইট করানোর জন্য দায়ী বল কোনটা? কে এক্স। আর ও যেন সরতে না পারে সেজন্য দায়ী বলটা কি? ফ্রিকশন। তাহলে ফ্রিকশন বল আপনাকে সরে যেতে বা স্লাইড করতে বাধা দিবে। তাহলে আপনার এই কে ইন্টু এক্স, এই কালারটা ভালো লাগতেছে না আমার, আপনার কে ইন্টু এক্স এই ফোর্সটা যদি আপনার এই ঘর্ষণ বল মিউ এমজির থেকে বড় হয়, এই ঘর্ষণ বল মিউ এমজির থেকে বড় হয়, তখনই কি হবে? এই বস্তুটা এমন পরিমাণ বল পাইছে যে ও যেই কারণে আটকে থাকতো, যেই কারণে ও মুভ না করে ওই ক্যাপিটাল এম এর সাথে লেগে থাকতো, সেই বলটার থেকে যদি বেশি বলে টানা হয় তাহলে কি সে মুভ করতে শুরু করবে। বাট এইটা রাইট অ্যান্সার না, এইটা রাইট অ্যান্সার না, এইটা রাইট অ্যান্সার না। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সারটা ধরেন হচ্ছে এই রকম, কে এক্স ইন্টু কে এক্স ইন্টু স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এইটা যদি গ্রেটার দেন ইকুয়াল
মিউ এম জি হয়, তাহলে হচ্ছে এই বস্তুটা স্লাইড করতে স্টার্ট করবে। ঠিক আছে? কেন একটু খেয়াল করেন। আপনি যে ভাইয়া বললেন যে ভাইয়া এখানে তো এই বস্তুটা মুভ করার জন্য দায়ী বল, মানে এইদিকে সরে যাই বা এই বস্তুর রেসপেক্টে এইদিকে সরে যাই, যেদিকেই সরে যাই না কেন, সরে যাওয়ার জন্য দায়ী বল কোনটা? এই যে কে এক্স বলটার কারণে তো সে মুভ করা শুরু করবে। কিন্তু কে এক্স বলটা পুরাটাই কি ও একা পাইছে? বলছে, না ভাইয়া পুরাটা তো একা পড়ে নাই, এই দুইজনে মিলে হচ্ছে কে এক্স বলটা লাভ করছে। আমার দরকার কাকে? আমার দরকার শুধু স্মল এম ভরের বস্তুটা কতটুকু বল পাইছে। তাহলে আমার টোটাল বলের মধ্যে কে কতটুকু অংশ পাবে সেটা কি ভরের উপর ডিপেন্ড করে। তো টোটাল ভর নিচে, উপরে হচ্ছে আমি যাকে নিয়ে কাজ করছি তার ভর। এইটা থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমার টোটাল বলের কতটুকু অংশ ওই স্মল এম ভরের বস্তুটা পাইছে। তাহলে একটা স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারিত বা সংকুচিত করলে ওর মধ্যে যে বলটা তৈরি হয় সেই বলের থেকে এইটুকু অংশ হচ্ছে স্মল এম ভরের বস্তুটা পাইছে। এখন এই বলটাই তার মানে ওকে স্লাইড করানোর জন্য চেষ্টা করবে, আর উল্টো দিকে ওকে বাধা দিয়ে ধরে রাখবে হচ্ছে ওর ঘর্ষণ বলটা। ঘর্ষণ বল গতিটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তো সেটার মান তো আমরা জানি। তাহলে ওর গতির জন্য দায়ী বলটা যদি বাধার থেকে বেশি হয় তখন হচ্ছে ও মুভ করতে বা স্লাইড করতে শুরু করবে। তাহলে দেখেন উভয় পাশ থেকে আমরা স্মল এমটাকে কাটাকাটি করে দিলাম। ঠিক আছে? আমাকে একজন মানে ধরে অলরেডি 100টার বেশি কমেন্ট করে ফেলছে, নামটা বলবো না, খালি একটা কমেন্টই বারবার 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 করতেছে, ভাইয়া নেগেটিভ হবে না? কোশ্চেন ভালো, খারাপ কোশ্চেন না, কিন্তু একই কমেন্ট এরকম শতবার করলে যে কেউ আপনার উপর অনেক বিরক্ত হবে। তাহলে আমরা কেন এখানে নেগেটিভ দিচ্ছি না? এফ ইকস টু কে এক্স এটাও সত্য, এফ ইকস টু মাইনাস কে এক্স এটাও সত্য। এইখানে আমরা ডিরেকশনটা তো দেখাই দিছি যে আমরা যখন প্রসারিত হব তখন কে এক্স তৈরি হবে ভিতরের দিকে, যখন সংকুচিত হব তখন ডিরেকশনটা তৈরি হবে বাইরের দিকে। এখানে আমার প্লাস মাইনাস সেটা ম্যাটার করে না, এখানে ম্যাটার করে হচ্ছে আমার ফ্লাইট করা বা সরে যাওয়ার জন্য দায়ী বল কোনটা, আর আমার গতিটাকে বাধা দেওয়ার জন্য দায়ী বল কোনটা। একটার তুলনায় আরেকটা বড় হইলে সে হচ্ছে সরে যাবে, সেইটা। এখানে অ্যাকচুয়াল মানটা নিয়ে কাজ, এখানে প্লাস মাইনাস নিয়ে কাজ না। প্লাস মাইনাস দিকের সাথে হ্যান্ডেল হয়েই গেছে। ঠিক আছে? তাহলে আমরা এই অঙ্কটা এখান থেকে যদি বাকিটুকু একটু আগাই তাহলে আমরা কি পাবো? সেটা হচ্ছে দেখেন, সবকিছু কাটাকাটি যদি শেষ হয়ে যায় তাহলে আমরা পাবো এক্স হচ্ছে অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল কি হবে, মিউ ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম জি ডিভাইডেড বাই কে। এইটা হইতে হবে। তাহলে হয় এটা সমান বা তার থেকে বড় হইতে হবে। এই দুইটা উপরে গেল, এটা নিচে নামলো। তাহলে মিনিমাম কত লাগবে? তাহলে এক্স মিনিমাম হবে হচ্ছে মিউ ক্যাপিটাল এম প্লাস স্মল এম জি ডিভাইডেড বাই কে। এইটা হচ্ছে আমার মিনিমাম কতটুকু বল সরণ লাগবে, মিনিমাম কতটুকু সরাইলে সে হচ্ছে এইটা পাবে, সেটা হচ্ছে আমরা বের করলাম। তো আমার কাছে মনে হয় আমি বুঝাইতে পারি নাই ম্যাথটা আপনাদেরকে। বুঝাইতে পারলে আসলে অনেকগুলো কমেন্ট আসতো, বাট তেমন একটা কমেন্ট আসে নাই। আচ্ছা, ও সরি বলছে আমাকে, ঠিক আছে ভাইয়া, ইটস ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা যাক, এখন কিছু কমেন্ট আসতেছে, ভুগেছিও কমেন্ট আসছে। ওকে, তাহলে আমি আরেকবার একটু রিপিট করি, রিপিট করার পর তো এটা আমার খুব প্রিয় অঙ্ক, রিপিট করার পর আপনার একটা স্ক্রিনশট নিয়েন, সমস্যা নেই। বলা হচ্ছে একটা স্প্রিং আছে, স্প্রিং এর সাথে এই বস্তুটা ক্যাপিটাল এম দৃঢ় ভাবে লাগানো, স্মল এমটা জাস্ট ওর উপর রাখা হয়েছে, কোনো আঠা টাঠা দিয়ে লাগানো, জাস্ট রাখা। তো আমরা স্প্রিংটাকে মিনিমাম কতটুকু প্রসারিত করলে ক্যাপিটাল এম থেকে স্মল এমটা সরে যাওয়া শুরু করবে, সেই প্রশ্ন, সহজ। ফ্লাইট করা সরে যাওয়া একই কথা। তো আমরা দেখছি একটা বস্তু যখন সরে যাওয়ার চেষ্টা করে বা গতিশীল হওয়ার চেষ্টা করে, মানে এইটার সাপেক্ষে যখন এটা গতিশীল হওয়ার চেষ্টা করবে, এই গতিটাকে বাধা দিবে কি? ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি? মিউ ইন্টু ক্যাপিটাল আর, আর এর জায়গায় ওজন, যেহেতু সমতলে আছে আর হবে ওজনের সমান, সেটা বসাইলাম। নিউটন মেকানিক্স না পড়ে এসে যদি কেউ বলেন ভাই এটা বুঝি নাই, তাহলে ভাই এটা আমার সম্ভব না পড়ানো। কেন সম্ভব না? আমি কি চাইলেও আপনাকে এখন সেই ঘর্ষণের টপিক পুরাটা পড়া এসে আর কখন কিরকম হয় সেটা পড়াইতে পারবো?
যেটা পড়াইলে আমি অ্যাডভান্স প্রবলেম একটা দেখাইতে যেতেই ১.৫ ঘন্টা চলে যাবে। এবং সেটা যদি আমি করি তাহলে বাকি যারা কষ্ট করে পড়ে আসছে, যারা পিছনে ফাঁকিবাজি করে আসছে তাদের সবার সাথে আমার অন্যায় করা হবে। তো যদি আপনি কখনো কমেন্ট করেন যে ভাইয়া বুঝি নাই, আপনার উচিত তখনই কমেন্ট করা যখন হচ্ছে আপনি আগে সবকিছু করে আসছেন, তারপরেও বুঝছেন না সেটা লজিক্যাল। কিন্তু আপনি আগে একটা চ্যাপ্টারই পড়েন নাই। আগে আপনি ওটার করেসপন্ডিং টপিক গুলোই আপনি ফাঁকিবাজি করে আসছেন। তারপর যদি আপনি লাইভ ক্লাসে বারবার বুগি নাই কমেন্ট করেন, তাহলে আমি কিভাবে আপনার প্রবলেম সলভ করব বলেন? আচ্ছা। তাহলে আমরা এইটুকু দেখলাম যে ওর জন্য ওর গতিটাকে এইটার সাপেক্ষে ও গতিশীল হওয়ার জন্য গতিটাকে বাধা দানকারী বলটা হচ্ছে এই ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলের থেকে বেশি বল দিয়ে যদি স্প্রিংটা ওকে টানতে পারে তাহলেই সে কি সরে যাওয়া শুরু করবে। তাহলে স্প্রিংটা এক্স পরিমাণ প্রসারিত করলে সে হচ্ছে কে এক্স পরিমাণ কি করে? বল তৈরি করে। কিন্তু সমস্যা হচ্ছে এই kx বলটা পুরাটা তো আর স্মল m একা পাবে না। kx বলের একটা অংশ পাবে। কতটুকু অংশ পাবে? টোটাল ভর উপরে হচ্ছে যাকে নিয়ে কাজ করছি তার ভর। তাহলে স্মল m পাবে এতটুকু অংশ। ক্যাপিটাল M ভর বস্তু যদি বলতো তাহলে kx ইন্টু ক্যাপিটাল M ডিভাইডেড বাই ক্যাপিটাল M প্লাস স্মল m এভাবে হইতো। তাহলে আমরা এইটা হচ্ছে স্প্রিং কতটুকু বল দিয়ে স্মল m কে টানতেছে আর ঘর্ষণ বল তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তো বাধার তুলনায় এই বলটা যদি বড় হয় তখনই কি স্লাইড করা বা সরে যাওয়া শুরু করবে। তারপর এখান থেকে কাটাটি করে এক্স মিনিমাম বের করলাম। ঠিক আছে? তো আমাকে একটা কমেন্ট করছে যে ভাইয়া আচ্ছা অলরেডি অনেক স্ক্রিনশট নিতে চাইছে। তো যারা স্ক্রিনশট নিতে চান আপনাদের জন্য ভাইয়া দাঁড়ালাম। একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নিবেন। এবং যাদের স্বপ্ন বুয়েট তারা অবশ্যই আজকে আমাদের শিখবো জিতবোতে এই সুন্দর ব্যাকগ্রাউন্ডে স্ক্রিনশট নিয়ে শেয়ার করবেন। আচ্ছা, তো একটা কমেন্ট ছিল যে ভাইয়া আমি নিজে অঙ্ক করতে গেলে পারি, সরি, আমি যখন ভাইয়া আপনি ক্লাসে ম্যাথ করান তখন পারি, কিন্তু হচ্ছে যে যখন নিজে করতে যাই তখন পারি না। তো যারা সাকসেসফুল আর যারা ফেইলিওর হয় তাদের মধ্যে পার্থক্য কি থাকে জানেন? যে সব থেকে সাকসেসফুল মানুষ সেও প্রথমে অনেকবার ফেইল হয়। সে ফেইল হয়ে বলে না যে ভাই আমি কেন ফেইল হচ্ছি, আমি এত ফেইল হই কেন, ধুর পারবো না, এই সেই ছেড়ে দেওয়া, এগুলা সে বলে না। যে সাকসেসফুল হয় সে ফেইল হইতে থাকে এবং সে যতবার ফেইল হয় ততবার সে আসলে বিশ্বাস করে যে আর কয়েকবার ফেইল হলে আমি পাস করতে পারবো। আমি একবার দেখলাম, দুইবার দেখবার, আর দুই একবার ট্রাই করলে আমার হয়ে যাবে। আর যে হচ্ছে ফেইলই থেকে যায় আজীবন, সে কেন ফেইল থাকে? কারণ সে ওই যে ১-২ বার করার পরে ধুর ভাই আমি পারতেছি না, আর আমার দ্বারা মনে হয় হবে না। এইটা চিন্তা করে মানে ১-২ বার পরেই গিভ আপ করে। তাই হচ্ছে সে পারে না। তো আমি বলতেছি ভাইয়া, আমি নিজে যখন ফিজিক্সের অঙ্ক করতাম, আমি কি একটা চ্যাপ্টার ক্লাসে পড়ানো হয়ে গেলে অনুশীলনী যত অঙ্ক দেখতাম প্র্যাকটিসে সবগুলা পেয়ে যেতাম? অবশ্যই না। আমি ১০ টা করলে হয়তো ৩ টা পারতাম, কখনো ৪ টা পারতাম বা তারও কম পারতাম। ৫-৬ টা ৭ টা পারতাম না। তো আমি কি করতাম? আমি একবার ট্রাই করলাম, পারলাম না। ধরেন অনুশীলনীতে ৪০ টা অঙ্ক আছে। টানা করে গেলাম ৪০ টার মধ্যে ধরেন আমি ১০ টা পারি নাই। ১০ টা ধরেন পারছি, ৩০ টা পারি নাই। তো এই যে ১০ টা তো পারছি। ১০ টা পারার পর আমি আমার ক্লাস লেকচার যেটা আমি নোট করছি ওটা আরেকবার রিভাইজ দিতাম। তারপর আমি যে অঙ্কগুলা পারি না ওইটা আরেকবার ট্রাই করতাম। সকালে পারি নাই, রাতে ট্রাই করছি। রাতে পারি নাই, পরের দিন ট্রাই করছি। এমন না যে একদিনে এক সাবজেক্ট নিয়ে পড়ে আছি। হয়তো আজকে এটা পারিনি, এখানে যতটুকু পারছি, পারছি, বাকিটা কেমিস্ট্রি নিয়ে পড়লাম। তো পরের দিন আবার দেখা গেল ফিজিক্স নিয়ে ধরলাম। দ্বিতীয়বার যখন মাথায় ট্রাই করব তখন মাথা আবার নতুন করে চিন্তা করা শুরু করে। তখন আগের পড়া, নতুন করে রিভাইজ করা সবগুলো মিলে মাথা আরেকবার পারে। ২-৩ বার করেও পারি নাই। যে ধরেন ২-৩ বার ট্রায়াল করে ১ম বার ধরেন ১০ টা পারছি, পরের বার আরো ৬-৭ টা পারছি। এরকম কয়েকবার ট্রাই করার পর ধরেন ৪০ টার মধ্যে ২৫ টা বা ৩০ টা পেরে গেছি। ১০ টা কোনমতেই পারতেছি না। এবার তাহলে কি করব? এগুলো সলিউশন দেখব। সলিউশন দেখে বুঝা, এটাও কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস। সব সলিউশন সবাই বুঝতে পারে না। যে যেকোনো সলিউশন দেখলে বুঝে নিতে পারে, আর মাথা অনেক শার্প, সুন্দর চিন্তা করতে পারে। মানুষ বলে ম্যাথ গাইড দেখে অঙ্ক করলে নাকি বেসিক নষ্ট হয়ে যায়। আমি কথাটা ডিরেক্টলি অপোজ করব। কেন? আমি আমার বাসায় কোনো মেন্টর ছিল না যে ম্যাথ আমাকে হাতে ধরে, ধরে সুন্দর করে করায় দিবে। ক্লাসে অল্প কয়েকটা ম্যাথ করাইতো আর একগাদা ম্যাথ থাকতো। সাধারণত ম্যাথ টিচাররা বইয়ে সব ম্যাথ করায় না। অনেক অঙ্ক স্কিপও করতে বলে। কিন্তু আমি প্রত্যেকটা অঙ্ক ধরে, ধরে করতাম। তো ত্রিকোণমিতির অঙ্ক বলেন আর বলবিদ্যার অঙ্ক বলেন সবকিছু একদম টু দা পয়েন্ট, ১-২ টা না, অনেকটা রাইটারের বই সবগুলা ধরে, ধরে করতাম। তো অনেক অঙ্কই আমি পারতাম না। না পারলে আমি এটার সলিউশনটা দেখে নেওয়ার চেষ্টা করতাম। এবং সলিউশন দেখেও অনেকে বুঝতো না। বাট আমার সুবিধা ছিল এটা, আমি সলিউশন দেখলে বুঝে যাইতাম। তো এই তো যখন আপনি পারবেন না তখন কয়েকবার ট্রাই করবেন।
একবার, দুইবার, তিনবার ট্রাই করার আগে এক-একবার করে নোট খাতাটা রিভাইজ দিবেন, রিলেট করার চেষ্টা করবেন। তারপর একেবারেই না পারলে সলিউশন দেখে বুঝার চেষ্টা করবেন। আজকে বুঝলেন না, কালকে আবার বুঝবেন। বা আপনার কোনো ফ্রেন্ড যে পারে না তার থেকে একটু দেখায় নিবেন। ইটস ওকে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এর পরের প্রবলেমে যাই। এর পরের প্রবলেমটা হচ্ছে m এর মান কত হলে, আচ্ছা এইটার আগে আমি একটা আপনাদেরকে ভালো প্রবলেম দেখাবো। আগে আপনাদের পরীক্ষার জন্য যেটা বেশি দরকারি সেটা একটু বলে নিই। কোশ্চেনে বলতেছে একটি সিলিন্ডারকে এইচ উচ্চতার বাঁকানো তল থেকে ছেড়ে দিলে কত বেগে মাটিকে আঘাত করবে, কত বেগে মাটিকে আঘাত করবে। তো একটি সিলিন্ডারকে এইচ হাইট থেকে ছেড়ে দিলে কি বলা হয়েছে, যে কত বেগে মাটিকে আঘাত করবে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে চিন্তা করি, যখন সিলিন্ডারটা এইচ হাইটে ছিল তার মধ্যে টোটাল শক্তি কি mgh, তখন তার মধ্যে টোটাল শক্তি হচ্ছে mgh। যখন সে মাটিতে পড়ছে, আচ্ছা আরেকটা এখানে একটা শূন্য লেখা দরকার, কারণ তার মধ্যে কোনো গতিশক্তি ছিল না। যখন সিলিন্ডারটা মাটিতে চলে আসছে তখন ওর মধ্যে কি কোনো বিভব শক্তি আছে? অ্যান্সার হচ্ছে নাই, কারণ সে মাটিতে চলে আসছে, বিভব শক্তিটা 0। তার মধ্যে কি গতিশক্তি আছে? অ্যান্সার হচ্ছে অবশ্যই আছে। গতিশক্তিটা কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই দুইটা থেকে কাটাকাটি করে আমরা কি পাবো? বেগ পেয়ে যাব, তাই না? তাহলে অ্যান্সার কি ঠিক আছে? আমাকে অলরেডি মুনতাসির, সাদিকুর ওরা অ্যান্সার বলে দিছে। অ্যান্সার কি ঠিক আছে? অ্যান্সার ঠিক নাই। ঠিক আছে, অ্যান্সার ঠিক নাই। ওকে, অ্যান্সারটা ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ দেখেন একটা সিলিন্ডার কি বাঁকানো তলে বাঁকায় 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 এইভাবে পড়তেছে। তাহলে যখন সে এরকম ঘুরতে 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 নামবে তখন তার মধ্যে রৈখিক গতিশক্তিও তৈরি হবে। ঘুরতে ঘুরতে নামার কারণে তার মধ্যে একটা কৌণিক গতিশক্তিও তৈরি হবে। তার মানে তার মধ্যে হাফ এম ভি স্কোয়ারও থাকবে, হাফ আই ওমেগা স্কোয়ার এটাও থাকবে। ঠিক আছে, উপরে যখন ছিল সে স্থির ছিল, তার মধ্যে রৈখিক বা কৌণিক কোনো গতিশক্তি ছিল না, শুধুমাত্র এমজিএইচ ছিল। এবং এমজিএইচ এটা থিটার উপর নির্ভর করে না, এমজিএইচ শুধুমাত্র উলম্ব উচ্চতার উপর নির্ভর করে, কোন অ্যাঙ্গেলে আছে সেটার উপর আমার নির্ভর করে না। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করেন আমরা কি বলতে পারি, mgh ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার প্লাস আই, তাই না? আই কে আমরা কি বলতে পারি? হাফ। একটা সিলিন্ডার যখন এরকম ঘুরতে ঘুরতে পড়ে, মনে আছে এই যে এই জিনিসটা, একটা সিলিন্ডার যখন ঘুরতে থাকে, একটা সিলিন্ডার যখন ঘুরতে থাকে, এই অক্ষের সাপেক্ষে যখন ঘুরতে থাকে, তার জড়তার ভ্রামক মনে আছে হাফ এম আর স্কোয়ার হয়। কার কার মনে পড়ছে এটা? জড়তা ভ্রামক হচ্ছে হাফ এম আর স্কোয়ার হয়। তাহলে খেয়াল করে দেখেন, আপনার আই এর জায়গায় আপনি লিখতে পারবেন কি, আই এর জায়গায় আপনি লিখতে পারবেন হাফ এম আর স্কোয়ার, এটা লিখতে পারবেন। আবার ওমেগা, ওমেগাকে আপনি কি লিখতে পারেন? আপনি জানেন ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর, তাহলে ওমেগা আপনি লিখতে পারেন হচ্ছে ভি বাই আর, তাই না? ওমেগা আপনি লিখতে পারেন ভি বাই আর।
তাহলে এই ওমেগার জায়গায় আপনি v/r এটা লিখে দিলেন। এবার আপনি খেয়াল করেন পুরো লাইন থেকে প্রতিটা জায়গায় m যায় কাটাকাটি। m কাটাকাটি করার পর আপনি আসলে কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন হচ্ছে gh is equals to v²/2 প্লাস 1/4 ইন্টু r² ইন্টু v²/r²। আরেকটা জিনিস এখন কাটাকাটি চলে যাবে, এই r² কাটাকাটি চলে যাবে। তাহলে থাকবে কি gh is equals to v² যদি কমন নিই হাফ প্লাস 1/4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? হাফ প্লাস 1/4, তাহলে তো 3/4 আসার কথা মোস্ট প্রবাবলি। হাফ প্লাস 4, সরি 2 ইনভার্স প্লাস 4 ইনভার্স, হ্যাঁ 3/4। তাহলে v² is equals to 4gh/3। দ্যাট মিনস v যেটা হবে সেটা হচ্ছে √4gh ডিভাইডেড বাই 3। এত বেগে সে হচ্ছে মাটিকে আঘাত করবে। ঠিক আছে, তাহলে আমরা পুরো অঙ্কটা আরেকবার রিভাইজ করি। একটা সিলিন্ডার এরকম ঘুরতে 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 সে হচ্ছে মাটিতে পড়বে। তাহলে এই সাইড থেকে ছেড়ে দিলে সে কত বেগে মাটিতে পড়বে? এখানে অ্যাঙ্গেল থিটা কেন দিছে? আপনাকে কনফিউজ করার জন্য দিছে। এখানে থিটার কোনো কাজ নাই, কারণ কি আপনার তো উলম্ব হাইটটা দিয়ে দিছে। অভিকর্ষজ শক্তি বা বিভব শক্তিটা শুধুমাত্র উলম্ব হাইটের উপর ডিপেন্ড করে, কত অ্যাঙ্গেলে আছে সেটার উপর ডিপেন্ড করে না। জি কি পুরোপুরি কাজ করবে? জি পুরোপুরি কেন কাজ করবে না? জি আমার এভাবে কাজ করুক, এভাবে কাজ করুক, যে কোনো ভাবেই আমি নামি না কেন, আমার বিভব শক্তি নিয়ে কাজ হচ্ছে। জি তো ত্বরণ, ত্বরণ বা বল সেটা নিয়ে আমি চিন্তাই করছি না। আমার ইকুয়েশনটা হচ্ছে শক্তির ইকুয়েশন। বলের ইকুয়েশন নিয়ে চিন্তা করলে তখন আমি জি কোন দিকে কাজ করে না করে সেগুলো চিন্তা করব। তাহলে চলেন, আমাদের এখানে টোটাল শক্তি ছিল mgh, এখানে কোনো বিভব শক্তি নাই, এখানে টোটালটা হয়ে গেছে গতিশক্তি। বাট এখানে গতিশক্তি চলে আসছে দুইটা, একটা হাফ mv², একটা হাফ i⍵²। এখানে কোনো ফ্রিকশন নাই না। যদি ঘর্ষণের কথা, মিউ এর কথা আপনাকে না বলে, প্রশ্নে এরকম কিছু উল্লেখ না করে, তাহলে আপনি অলওয়েজ বলবেন এটা কি ধরনের? মসৃণ তল, মানে ঘর্ষণ বিহীন তল। জিরো কেন বসাইছে? এই জিরো হচ্ছে শুরুতে গতিশক্তি আর এটা হচ্ছে শেষে বিভব শক্তি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পাইলাম mgh বা হাফ mv² রৈখিক গতিশক্তি তৈরি হয়েছে, হাফ i⍵² কৌণিক গতিশক্তি তৈরি হয়েছে। তাহলে কৌণিক গতিশক্তির ক্ষেত্রে i কত? সিলিন্ডারের i হাফ mr², আর ওমেগাকে বলা যায় v/r। কাটাকাটি করলাম, মিলাইলাম, দেখলাম v আসছে √4gh/3। এটা কি এমসিকিউ তে আসতে পারে, অ্যাডমিশনের এমসিকিউ তে আসতে পারে, বোর্ডের এমসিকিউ তে আসবে না। বাট ম্যাথটা কলেজের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষায় সব জায়গায় আসতে পারে। ঠিক আছে, বুয়েটে যদি এমসিকিউ হয় তাহলে এটা আসতে পারে, খুবই কমন, খুবই কমন টাইপের বুয়েটের জন্য। অঙ্কটা কি বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ ফারজানা সরকার আপনার সুন্দর কমেন্টের জন্য। তাহলে আমরা এইটুকু পরিমাণ ডান, এইটা করে ফেললাম। তারপর আমি আমার মতো করে অঙ্ক দেখাই, ওইখানে কিছু স্লাইডে অঙ্ক আছে। এরপর কি একটা অঙ্ক জানি দেখাবো, আপনাদের কমেন্ট দেখতে দেখতে আমি অঙ্কটা ভুলে গেলাম। আহ আচ্ছা, এটা একটা দেখাই। আচ্ছা, তো আমাকে বলা হচ্ছে 10 মিটার গভীর কুয়া থেকে, 10 মিটার গভীর কুয়া থেকে 200 কেজি পানি একটি শিকলের সাহায্যে, একটি শিকলের সাহায্যে
ওঠানো হয় যার ভর 0.5 যার 0.5 যার ভর 0.5 কেজি পার মিটার। কৃত কাজ কত? কৃত কাজ কত? ঠিক আছে, আমরা তাহলে প্রশ্নটা মার্ক করে ফেললাম। ওকে, আমাদের বলতেছে কি এইটা একটা কুয়া যেটার গভীরতা হচ্ছে 10 মিটার। এখান থেকে কি করতে হবে, 200 কেজি পানিকে শিকলের সাহায্যে উপরে উঠাইতে হবে। ঠিক আছে, কতটুকু কাজ করতে হবে বলছে, বের করতে হবে। আরেকটা ক্লু কোশ্চেনে দিয়ে দিছে, সেই ক্লুটা কি, সেটা হচ্ছে যে শিকলের সাহায্যে উঠানো হবে। তো ওই শিকলটার ভর কত সেটা দিয়ে দিছে, আমাকে বলে দিছে যে শিকলটার সাহায্যে আমি উঠাবো, যে শিকলের সাহায্যে পানিটাকে আমি উঠাবো, এটার ব্যাপারে বলে দিছে এটার ভর হচ্ছে 0.5 কেজি পার মিটার। এখন আমাকে বলছে কৃত কাজ কত সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমাকে বলছে বাম সাইডে কৌণিক শক্তিও তো শূন্য হবে। হ্যাঁ, কৌণিক দুইটা শূন্য যোগ করলে শূন্যই হয়, তো এটা আলাদা করে না লিখলেও চলে। এখন চলেন আমরা কৃত কাজ বের করব। সলিউশন, এখন এখানে কৃত কাজ হবে হচ্ছে দুইটা। কেন দুইটা? একটা হচ্ছে আমাকে 200 কেজি পানিকে এখান থেকে এখানে আনতে একটা কাজ করা লাগবে, 200 কেজি পানিকে এখান থেকে এখানে আনতে একটা কাজ করা লাগবে। আবার শিকলটাকে নিচ থেকে, মানে শিকলও তো একটা ভার আছে, নর্মালি আমরা যখন উঠাই পানি উঠাই তখন যে দড়ি বা শিকলের সাহায্যে উঠাই সেটাকে ভরহীন কল্পনা করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো শিকলটারও একটা ভর আছে। তার মানে শিকলকে উঠানোর জন্য একটা কাজ করা লাগবে, কারণ শিকলটা তো একটা ভারী জিনিস। আবার পানিকে উঠানোর জন্য আরেকটা কাজ করা লাগবে, তো দুইটা কাজ, একটা হচ্ছে পানির জন্য একটা হচ্ছে শিকলের জন্য। আমি তাহলে লিখে দিলাম এটা হচ্ছে পানির জন্য আর আরেকটা হচ্ছে আপনার শিকলের জন্য। তো আমাকে অনেকে কমেন্ট করছে, অনেকেই নাকি একজনই, আপনারা তো একজন অনেকবার কমেন্ট করেন, বোঝা যায় না আসলে। যাই হোক, তো কমেন্ট করতে আর কি অনেকগুলা কমেন্ট আসছে। কমেন্টটা কি, ভাইয়া ভর আবার কেজি পার মিটার এটা কেমনে হয়? তো আপনি যখন ইন্টারে উঠছেন আপনাকে কিন্তু অনেক কিছু শিখতে হবে। ভর কেজি পার মিটার এটার মানে কি, প্রতি মিটারের ভর হচ্ছে 0.5 কেজি। তাহলে শিকলটা অ্যাটলিস্ট কতটুকু হইতে হবে, 10 মিটার গভীর থেকে উঠাইতে হলে মিনিমাম 10 মিটারের শিকল হইতে হবে। তাহলে 1 মিটারের ভর যদি 0.5 কেজি হয়, 10 মিটারের ভর 5 কেজি হবে। তো এই 5 কেজিটা ডিরেক্টলি না দিয়ে আপনাকে ইনডিরেক্টলি দিয়ে দিয়ে দিছে। ওই ইনডিরেক্ট মানটা থেকে ডিরেক্ট মান বের করে আপনি ইউজ করতে পারেন কিনা সেটাই তো আপনাকে টেস্ট করবে, তাই না? আপনার অঙ্ক যদি সবকিছু একদম মান বসায় দেয় সুন্দর করে, আপনি জাস্ট মান বসাবেন অ্যান্সার বের হয়ে যাবে, তাহলে তো আর অঙ্কই থাকলো না। তাহলে এই 10 লক্ষ মানুষ ইন্টার পরীক্ষা দিবে, বুয়েটে মাত্র 1300 জন নিবে। তো 10 লক্ষ মানুষের মধ্যে থেকে 1300 মান কিভাবে সিলেক্ট হবে? তো ওইটা সিলেক্ট করার জন্য আপনাকে বিভিন্ন কঠিন টেস্ট পাইতে হবে। বিভিন্ন ওয়েতে আপনাকে টিচার ম্যাথ দিবে, বিভিন্ন ওয়েতে ডাটা দিবে, সেগুলোকে ইন্টারপ্রিট করতে হবে উইদিন লেস্ট পসিবল টাইম। ওইটা অনুযায়ী চিন্তা করতে হবে, চিন্তা করে সলভ করতে হবে। এত এত অঙ্ককে ভাই এমনি এমনি করাচ্ছি? অবশ্যই না। আপনার এটা পরীক্ষায় কাজে লাগবে, কলেজের পরীক্ষায় লাগবে, বোর্ড পরীক্ষায় লাগবে। আপনি অ্যাডমিশনে যখন যুদ্ধে নামবেন তখন আপনার কাজে লাগবে। তখন মাথায় আসবে ভাইয়া, শুভ শুভ ভাইয়া ওই সময় যে অঙ্কগুলা করাইছিল যদি একাডেমিকে করে রাখতাম তাহলে তো এখন অ্যাডমিশন আমার কাছে ছেলে খেলা হয়ে যেত। চলেন তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করি। এবার আসেন ডাব্লিউ। প্রথমে আমার কুয়ার ভিতর থেকে 200 কেজি পানিকে উঠাবো, খুবই সিম্পল। এখানে এমজিএইচ টাইপের কিছু একটা আসবে, আর এখানে ধরলাম এমজিএইচ প্রাইম টাইপের কিছু একটা আসলো। তো প্রথম ক্ষেত্রে পানি উঠাইতে এমজিএইচ কত হবে, পানির ভর দিয়ে দেওয়া আছে 200 কেজি, ই তো 9.8। এখানে এইচ কত হবে, আমার কি 10 মিটার 10 মিটারই হবে, নাকি অ্যাভারেজ করে 5 হবে, নাকি ভার কেন্দ্র 5 এরকম কিছু হবে? অ্যান্সার হচ্ছে 10 মিটার 10টাই ইউজ হবে। কেন? কারণ আপনি যখন একটা বালতি নেন বা একটা চৌবাচ্চা নেন তখন তো এখান থেকে পানি সরাইলে আপনার চৌবাচ্চার পানির লেভেলটা কমতে থাকে। কিন্তু কুয়া বা কূপ এগুলো তো আপনি পানি সরাইলে এটা লেভেল চেঞ্জ হয় না। এখানে তো এমন কিছু বলা নাই যে
10 মিটার গভীর থেকে পানি শুরু হয়েছে, তারপর এটাকে খালি করা হচ্ছে, এরকম কিছু বলা নাই। তার মানে নদী থেকে বা সাগর থেকে পানি তুলতেছেন, ব্যাপারটা এরকম। আর আপনি যতবারই পানি তুলবেন একই গভীর থেকেই তুলতেছেন, তাহলে প্রত্যেকের জন্য হাইটটা 10ই হবে। তো এই জন্য আপনি আর 5 বা গড় বা এভারেজ বা ভার কেন্দ্র এরকম না চিন্তা করে ডিরেক্ট হাইটটা বসাইতে পারবেন। ঠিক আছে? এবার আসেন পরের অংশটা, শিকলের জন্য কি হবে? শিকলের জন্য যেটা হবে, চিন্তা করেন ভরের জায়গায় আপনি কত লিখবেন? ভরের জায়গায় 0.5 হচ্ছে 1 মিটারের। আপনার টোটাল শিকল লাগবে কতটুক? 10 মিটার। তাহলে 0.5 ইনটু 10 গুণ করলে আপনি হচ্ছে শিকলের ভর পাইলেন। জি কত? জি হচ্ছে 9.8। এইচ কত? এইচ হচ্ছে খেয়াল করেন, সবসময় কি আপনার পুরো শিকলটা ইউজ হবে? প্রথমে যখন আপনি এখান থেকে পানি নেওয়া শুরু করছেন, ওই মুহূর্তে পুরা শিকলের দৈর্ঘ্যটা কি আপনার টানা লাগতেছে। একটু পর কি পানি নিতে নিতে শিকলটা এইরকম একটা জায়গায় চলে আসবে না? একটু পর শিকলটা ধরেন এইরকম একটা জায়গায় চলে আসবে। তারপর শিকলটা আরেকটু পানি উঠানোর পর, পানিগুলোকে নিয়ে আরেকটু উঠানোর পর এরকম জায়গায় আসবে। তারপর শিকলটা এরকম জায়গায় আসবে। একটা সময় কি শিকলটার কোনো ভরই উঠান লাগবে না। তাহলে আপনি যখন কাজটা করতেছেন, আপনি যখন এরকম শিকলটা টানতেছেন, টানার সময় একেক সময় আপনার একেকটা পরিমাণকে টানা লাগতেছে। তাহলে এবার আর পুরা ভরটাকে সবসময় টানা লাগতেছে না। একেক সময় একেকটা পরিমাণকে টানা লাগতেছে। পুরো কাজে আস্তে, 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 আস্তে আপনার অ্যামাউন্টটা কমতেছে। তাহলে আপনি কি করবেন? এভারেজ করবেন। তাহলে 0 লাস্টে একদম 0 পরিমাণ লাগবে। আর প্রথমে একদম 10 পরিমাণ লাগছে। তাহলে আপনি এভারেজ করলেন 0 + 10 ডিভাইডেড বাই 2। ওকে। তাহলে এখান থেকে আপনার যে সলিউশনটা আসবে সেটাই কি আপনার কাঙ্ক্ষিত উত্তর। 200 ইনটু 10 প্লাস 5 ইনটু 5 যা আসছে তার সাথে 9.8, তাহলে 19,845 এত জুল। এই হচ্ছে আমার উত্তর। 19,845 জুল এই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে? বাহ! অনেকে পারছে। ও একজনই অনেকবার কমেন্ট করছে। আপনাদের এই একজনের একাধিক কমেন্ট দেখে এত কনফিউজড হয়ে যাই, মাঝে এটাই ভুলে যাই যে কি পড়াচ্ছিলাম। বালতির ভর নাই, না বালতির ভর নাই। কারণ আপনি তো বালতি নিয়ে এখানে বালতির ভর যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে ওইটা নিয়ে কাজ করতে হইতো। কিন্তু বালতির ভর তো দেওয়া নেই। সো এটা নিয়ে সমস্যা নেই। ভাই একটু দেখি তো, একটু উপরে ওঠা। 24 কি জানি একটা ছিল কমেন্টে। একটু উপরে, একটু উপরে ভাইয়া। হ্যাঁ, এটা একটু দেখি। আলহামদুলিল্লাহ, among 1200 students in my college I stood 24th place. ওর পুরা নামটা কি? বিজ্ঞানী পলক বলছি। বিজ্ঞানী পলক বলছি। ওর অ্যাকচুয়াল নাম পলক ধরে নিলাম। তো ও একটা ভালো কমেন্ট করছে আজকের দিনের। এই কমেন্টটা দেখে ভালো লাগলো। ও বলছে ওর কলেজে 1200 স্টুডেন্টের মধ্যে ও 24তম হয়েছে। তো ওর ফিজিক্সে কত পাইছে এটা একটু ভাইয়া জানতে চাই। ফিজিক্সে কতর মধ্যে কত পাইছে? এটা একটু ভাইয়াকে কমেন্ট করেন। আপনার কমেন্টের অপেক্ষায় আছি। আর অলরেডি আপনাকে অভিনন্দন। আপনি অনেক ভালো একটা রেজাল্ট করছেন। সো ডান। এটা তাহলে আমরা করে ফেললাম। ওকে? তো ভাই আপনি একটু কমেন্টটা দেখলে আমাকে জানান। আমি হয়তো দেখতে পাবো না। তো আমরা পরের ম্যাথটায় চলে যাচ্ছি। পরের ম্যাথটা হচ্ছে এরকম। এটাও আমার খুব প্রিয় একটা ম্যাথ। এইটা 2022-এ সম্ভবত 22 ব্যাচ যারা, লাস্ট তো 24 ব্যাচকে অ্যাডমিশনের জন্য পড়ালাম। 22 ব্যাচকে পড়াতে যাই এই অঙ্কটা প্রথম আমি ফেস করি। তো অঙ্কটার সিচুয়েশনটা হচ্ছে এরকম। হ্যাঁ, আমি একটু আচ্ছা, আরেকজন কমেন্ট করছে আশফার রহমান। ও বলছে ভাই আমি 545 জনের মধ্যে 20তম হয়েছে। কংগ্রেচুলেশন আশফার রহমান, আপনাকে ভাইয়ের পক্ষ থেকে অনেক দোয়া এবং শুভকামনা। ওকে, ওকে। তো আমরা এর পরের অংশটাতে চলে যাই। পরের ম্যাথটা হচ্ছে এইরকম। একটা স্প্রিং, সেই স্প্রিংটা হচ্ছে মাটির সাথে লাগানো। মাটির সাথে লম্বভাবে একটা স্প্রিং রাখা আছে। তো উপরে একটা কপিকল, এই কপিকলটা হচ্ছে দৃঢ়ভাবে আটকানো। ঠিক আছে? এইভাবে একটা দড়ি যে এই পাশে একটা 10 কেজি ভরের বস্তু ঝুলে আছে, আর স্প্রিংটা হচ্ছে, স্প্রিং ধ্রুবক বলে দিছে, স্প্রিং ধ্রুবক বলে দিছে 500 নিউটন পার মিটার। কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে স্প্রিংটি কতটুকু প্রসারিত হবে।
স্প্রিংটি কতটুকু প্রসারিত হবে। আমরা প্রশ্ন কি ধরতে পারছি সবাই? আমাকে একটু কমেন্ট করেন যে ভাই প্রশ্ন ধরা গেছে। একটা স্প্রিং সে মাটির সাথে দৃঢ়ভাবে আটকানো, ঠিক আছে? আচ্ছা, ফিজিক্সে একটু কম আসছে, কুইজে খারাপ হয়েছিল এজন্য, আচ্ছা কোনো সমস্যা নেই। আমাদের কলেজে 1300 জন স্টুডেন্ট সবাই ফেল করছে। ওয়াও, অস্থির, এটা ভালো ছিল। তুর্য বলছে, তুর্যর কমেন্ট একটু উপরে চলে গেছে। হ্যাঁ, তুর্য সম্ভবত ছিল নামটা। হ্যাঁ, তুর্য বলছে ভাই 50-এ 43 পাইছি, গ্রেট, কংগ্রেচুলেশনস। ওকে ওকে, আমাদের, আচ্ছা এটা তো দেখলাম, আরো কমেন্ট ছিল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে আসি। উপর থেকে একটা কপি কল দৃঢ়ভাবে ঝুলে আছে। এটা একটা স্প্রিং, যার স্প্রিং ধ্রুবক দেওয়া। একটা সুতার সাহায্যে ওই পাশে 10 কেজি ভরের বস্তু ঝুলায় রাখছে। প্রশ্ন কি স্প্রিংটা কতটুকু প্রসারিত হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখেন, এখানে কাহিনী কি ঘটবে। এই বস্তুটা তার ওজন দিয়ে, এই বস্তুটার ওজন কি তাকে নিচে নামানোর চেষ্টা করবে, ফলে কি স্প্রিংটা উপরে ওঠার চেষ্টা করবে। তো এই অঙ্কটা আপনি দুই ভাবে করলে দুই রকম অ্যান্সার আসবে, ঠিক আছে? তার আমি 1000 জনের মধ্যে 23তম হয়েছি। কমেন্ট করছে হচ্ছে সাহারা 5704। কংগ্রেচুলেশন সাহারা আপনাকে। ওকে ওকে, 50-এ 49 পাইছি বলছে রহমতুল্লাহ খান। কংগ্রেচুলেশন। ডক্টর আকাশ বলছে 40 পাইছি 50-এ। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে, গ্রেট। 70-এ 58 পাইছি ফিজিক্সে। সাফায়েত বলছে ওকে, কংগ্রেচুলেশনস। একজন 25 পাইছে 50-এ। আপনি আরো ভালো করবেন, দোয়া রইল ভাইয়ার পক্ষ থেকে। ওকে ভাইয়া, একটু অঙ্কে ফেরত আসি, নয়তো আবার অঙ্ক করার টাইম পাবো না আজকে, আমাকে আবার একটু তাড়াতাড়ি ছাড়তে হবে, আমাদের পরে আরেকটা ক্লাস। ওকে, তো আমরা এখানে দেখেন অঙ্কটা দুই ভাবে করলে দুই রকম অ্যান্সার আসবে। আপনি যদি চিন্তা করেন যে ভাইয়া এফ ইকুয়ালস টু কে এক্স, আপনি চিন্তা করলেন, ধরেন এখন আপনার প্লাস মাইনাস নিয়ে ম্যাটার করে না, এখন জাস্ট বলের মানটা নির্ণয় সেটা ম্যাটার করে। বল ভাই এই স্প্রিংটা কেন প্রসারিত হচ্ছে, ওই যে 10 কেজি ভরের বস্তুটা যে এমজি বল দিয়ে টানতেছে ওইটার কারণেই তো। তাহলে আপনি বলবেন যে ভাইয়া এমজি ইকুয়ালস টু কে এক্স, তাই না? এটা আপনি বললেন। তাহলে এম কত? এম হচ্ছে ভাইয়া 10 কেজি, জি কত 9.8, কে কত? কে হচ্ছে 500 ইন্টু এক্স। তাহলে এখান থেকে সলভ করলে আমার এক্স কত আসে একটু বের করি। 98 ভাগ কত, এখানে 500, 0.2 থেকে একটু কম আসবে, অলমোস্ট 0.196, 0.196 মিটার। তো এইটাই কি সবাই কমেন্ট করবে, তাই তো? কিন্তু এটা ভুল, এটা ভুল ভাইয়া, আগেই বলছি যদিও এটা ভুল। কেন ভুল? এটা ভুল হবে, আমি জানি পরীক্ষায় আসলে আপনি এই কাজটাই করবেন, এজন্য আমি আলাদা করে বলে দিলাম যে এটা ভুল। চলেন এবার রাইটটা করি। রাইটটা কি? এই বস্তুটা যখন মানে চিন্তা করি আমি এভাবে, যে আমার স্প্রিংটা ধরলাম এক্স পরিমাণ প্রসারিত হইলো, ধরলাম এক্স পরিমাণ প্রসারিত হইলো, তাহলে এই বস্তুটাও কি এক্স পরিমাণ নিচে নামবে। তাহলে এই বস্তুটা যখন এক্স পরিমাণ নিচে নামবে তখন ওর বিভব শক্তি কি এম জি ইন্টু এক্স, এই পরিমাণ বিভব শক্তি হারাবে। তাহলে বিভব শক্তি ও এম জি এক্স পরিমাণ হারাইছে, তার মানে কি ওইটুকু শক্তি কে লাভ করবে? স্প্রিংটা লাভ করবে। তাহলে স্প্রিং যদি এক্স পরিমাণ প্রসারিত হয় তাহলে ওর মধ্যে কতটুকু শক্তি জমা হয়? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে একটা স্প্রিং যখন প্রসারিত হয়, একটা স্প্রিং যখন প্রসারিত হয় তখন ওর মধ্যে হাফ কে এক্স স্কোয়ার শক্তি জমা হয়। আর ওই বস্তু যখন নিচে নামে তখন ওর মধ্যে এম জি এইচ এর জায়গায় এক্স আছে, এই পরিমাণ শক্তি হারায়। তাহলে ও যেটুকু শক্তি হারাচ্ছে ওইটুকু শক্তি স্প্রিং পাচ্ছে। এখন দেখেন কাটাকাটি যদি আমরা করি, একটা এক্স কাটাকাটি চলে যায়, তাহলে এখান থেকে যদি আপনি সলভ করেন তাহলে আপনার এক্স চলে আসবে কত? এক্স চলে আসবে হচ্ছে 2mg ডিভাইডেড বাই কে। আপনি ওই যে 2টাকে ওই পাশে নেন, কেটাকে এদিক দিয়ে ভাগ দেন, তাহলে ওইখানে যা আসছিল ওইখানে কি আসছিল এমজি বাই কে, এখানে তার দ্বিগুণ, তাহলে হচ্ছে 196। তাহলে এটা কত আসে, প্রায় হচ্ছে 0.39, এই টাইপ সামথিং, 0.392। তাহলে এটা আসবে 0.392 এত মিটার। এইটা হচ্ছে রাইট অ্যান্সার, 0.392, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে বুঝলেন এটা কিভাবে হইলো। আফরা আনন্দ বলছে 50-44 পাইছি, গ্রেট। ওকে ওকে ওকে,
একজন বলছে 50-22 পাইছি, সামনে ইনশাল্লাহ ভালো করে দেখাবো, তার জন্য দোয়া শুভকামনা। আগেরটা ভুল কেন, এই জিনিসটাই জানাইতে চাচ্ছি। আগেরটা কেন ভুল? কারণ আগেরটাতে ডিরেক্টলি এই যে আমার এমজিটা, সেটাই কিন্তু আমার ইয়া আকারে ব্যবহার হবে না, কেএক্স আকারে ব্যবহার হবে না। কেন? কারণ এখানে কিছু বিষয় আছে। এখানে আপনার সুতার টান আছে। কি বললাম ভাইয়া? এখানে সুতার টান আছে। আপনি তো চিন্তা করছেন ভাইয়া এইদিকে এমজি আছে আর ওইদিকে আর কিছু নাই, কিন্তু এখানে উপরের দিকে একটা সুতার টান আছে, এদিকে একটা সুতার টান আছে। ওই সবগুলা আপনি ক্যালকুলেট না করে শুধু এমজি আর কেএক্স নিয়ে কাজ করে ফেলছেন, তাই ভুল হয়েছে। তো আপনি যখন শক্তি নিয়ে কাজ করবেন, যেইটুকু শক্তি হারাইছে ওইটুকু শক্তি পাইছি, তাই এখানে আর কোনো ভুল নাই, এখানে কোনো কিছু বাদ যায় নাই। ওকে, 100-85 পাইছে তাহমিদ ইসলাম, কংগ্রেচুলেশনস। ফোর্থ সাবজেক্টে ফেল করছে একজন, ও বলছে আপনার জন্য ভাইয়া সহমর্মিতা রইল। তাহলে এইটুকু হচ্ছে আমরা করে ফেললাম, ঠিক আছে। এখানে ঘর্ষণ বল কাজ করবে না, আগেই বলছি যে যদি ফ্রিকশনের কথা আলাদা করে উল্লেখ না করে, মিউ এর কথা বলে না দেয়, তাহলে অলওয়েজ চিন্তা করবো ঘর্ষণবিহীন রাস্তা। তাহলে এখানে একটা স্প্রিং প্রসারিত হলে হাফ কে এক্স স্কয়ার জমা হয়, আর ও যখন নিচে নামবে ওর মধ্যে এমজি এক্সপোনেন্ট শক্তি হারাবে, তাহলে ও যে শক্তিটা হারাইছে ওইটা স্প্রিং লাভ করছে। এখান থেকে ক্যালকুলেট করে আমরা অ্যান্সারটা বের করে ফেললাম। ওকে, আচ্ছা। তো আমাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে বিকল্প নিয়মে এই অঙ্কটা সলভ করা, বিকল্প পদ্ধতিতে এই ম্যাথ সলিউশন করা বা এই ম্যাথ সলভ করা। এটা হচ্ছে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক। আমি চাইলে এখনই করে দিতে পারি, বাট আমি করে দিব না। তো ওই যে বললাম, এখান থেকে অনেক মানুষ অনেক ভালো করবে, আপনাদের ব্যাচ থেকেই ভালো করবে। আমি জানি না তারা লাইভে আছে কিনা, হয়তো তারা রেকর্ড দেখবে, বাট আমি অলরেডি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এখান থেকে অনেক অনেক ভালো ভালো মেডিকেলে ভালো রেজাল্ট আসবে, বুয়েটে ভালো রেজাল্ট আসবে, ঢাকা ভার্সিটিতে ভালো রেজাল্ট এই ব্যাচ থেকে অবশ্যই আসবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে কিছু যদি না করতে দিয়ে সব আমি করে দিই, তাহলে তো লাভ হবে না। তো আপনারা এটা ট্রাই করবেন, না পারলে ভাইয়া তো আসি। পরের অঙ্কে যাই, দেখি এখানে আর কি কি অঙ্ক আছে। কয়টা বাজে ভাইয়া? বাজে হচ্ছে 11 আর 14 মিনিট আছে, তাই তো। এখানে আর ভালো অঙ্ক তো তেমন। আচ্ছা, এটা কিসের অঙ্ক? এটা হচ্ছে ওয়েট। ওকে, একটা অঙ্ক ছিল। এগুলো তো ছিলই। তো এর পরের যে অঙ্কটা আমরা দেখব সেটা হচ্ছে এরকম ফেমাস অঙ্ক। একটি বিদ্যুতের খুঁটি, একটি বিদ্যুতের খুঁটি ঝড়ের কারণে, একটি বিদ্যুতের খুঁটি ঝড়ের কারণে মাটিতে পড়ে গেলে কত কৌণিক বেগে, কত কৌণিক বেগে মাটিকে আঘাত করবে? প্রশ্ন হচ্ছে, এটা একটা বিদ্যুতের খুঁটি, এইটা যদি ঝড়ের কারণে মাটিতে পড়ে যায়, তাহলে কত কৌণিক বেগে মাটিকে আঘাত করবে? ধরেন বলা আছে এল হচ্ছে, ধরেন বলে দিলাম 5 মিটার, ঠিক আছে। ধরেন বলে দিলাম এল হচ্ছে 5 মিটার। তাহলে সলিউশনটা আমরা কিভাবে করব? চলেন একটু সলিউশনটা দেখে নিই। এইটা একটা খুঁটি আছে, এই খুঁটিটা যখন নর্মালি দাঁড়ায় ছিল, তখন একটা গাছে একটা ভাই, একটা তাল গাছ হবে এবং এটার উপরে আমি ছিলাম। ঠিক আছে, সাদিকুর এনাম ভাইয়ের ছোট ভাই নাকি? ওকে ওকে, আচ্ছা। তো আমাদের একটা দণ্ড যখন সোজা দাঁড়ায় আছে, সেইটা যেই কেস, দণ্ডটা পুরাটা যদি এইভাবে থাকে সেটা কিন্তু একই কেস না। দুইটার মধ্যে একটু পার্থক্য দেখেন।
ধরেন আপনি একবার বললেন এই একটা দণ্ড এভাবে আছে, আরেকবার বললেন দণ্ডটা হচ্ছে এইভাবে আছে, ঠিক আছে? এইখানে ধরেন হচ্ছে আপনার মাটির লেভেলটা। তো এখানেও ধরেন ওই যে এম কেজি ভর, এম ভর এল দৈর্ঘ্যের সেই দণ্ড, এখানে সে একই দণ্ড এম ভর এল দৈর্ঘ্যের। দুই ক্ষেত্রে কি বিভব শক্তি সমান হবে? অ্যান্সার হচ্ছে না, দুই ক্ষেত্রে বিভব শক্তি সমান হবে না। এই কেসে আপনার বিভব শক্তি কত হবে? এম জি ইন্টু ধরলাম এই হাইটটা ধরে নিলাম এল, তাহলে আপনার টোটাল বস্তুটা এল হাইটে আছে, টোটাল বস্তুটা এল হাইটে আছে, আপনার বিভব শক্তি হবে এম জি ইন্টু এল। কিন্তু এই কেসে আপনার বিভব শক্তি যদি জিজ্ঞেস করে, এই কেসে আপনার বিভব শক্তি কি হবে? এম জি ইন্টু, এখানে দেখেন এই বিন্দুটা কত হাইটে আছে? 0। আর এই বিন্দুটা কত হাইটে আছে? এল। এক একটা পয়েন্ট এক এক হাইটে আছে, তাহলে 0 প্লাস এল বাই 2। তাহলে আপনি বলবেন এম জি এল বাই 2। তাহলে দেখেন দুইটা দুই কেস, এবং দুই কেসে একই হাইটে আছে, বাট বিভব শক্তি কিন্তু দুই রকম। আর এমনও চিন্তা করতে পারেন এই পুরা বস্তুর ভার কেন্দ্র কি মাঝখানে হয়, ভার কেন্দ্রটা কতটুক হাইটে আছে? এল হাইটে আছে, তাই এম জি এল। আর এখানে ভার কেন্দ্র কোথায়? মাঝখানে, সে কতটুক হাইটে আছে? এল বাই 2 তে, তাই বিভব শক্তি হচ্ছে এম জি এল বাই 2। ঠিক আছে? তাহলে এবার আসেন, একটা বিদ্যুতের খুঁটি যখন নর্মাল অবস্থায় ছিল তখন ওর কাছে কি ছিল? ওর কাছে বিভব শক্তি ছিল এম জি, বা আমি বলতে পারি প্রথম অবস্থায় টোটাল শক্তিটাই কি ছিল? বিভব শক্তি। একটু পর যখন সে মাটিতে পড়ে গেছে, টোটালটাই তার কি হয়ে গেছে? গতিশক্তি। এখন এই গতিশক্তি কি হবে? হাফ এম ভি স্কোয়ার হবে? অ্যান্সার হচ্ছে না, এই গতিশক্তি হবে হচ্ছে কৌণিক গতিশক্তি, হাফ আই ওমেগা স্কোয়ার। কি হবে ভাইয়া? এটা হবে কৌণিক গতিশক্তি, হাফ আই ওমেগা স্কোয়ার। আমরা একটু লিখি, ইউ কত? ইউ হবে হচ্ছে এম জি ইন্টু এল বাই 2। আর গতিশক্তি হবে হচ্ছে শুধুমাত্র কৌণিক গতিশক্তি, হাফ আই ওমেগা স্কোয়ার। এখন অনেকে বলবেন ভাইয়া এখানে হাফ এম ভি স্কোয়ারও তো হইতে পারতো, বা হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, দুইটা সমষ্টিও তো হইতে পারতো। ভাই আপনি শুধু হাফ আই ওমেগা স্কোয়ারটা কেন লিখলেন? এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। তো তাদের জন্য উত্তর দেখেন, তিনটা কেস। আপনি ধরেন আপনার সামনে একটা বস্তু আছে, ধরেন এটা একটা বস্তু, এই বস্তুটা যখন এভাবে মুভ করবে, সোজা সামনের দিকে চলে যাচ্ছে, তখন ওর মধ্যে শুধুমাত্র হাফ এম ভি স্কোয়ার আছে। কি বললাম? একটা বস্তু যে সোজা এভাবে সামনের দিকে চলে যাচ্ছে, তখন ওর মধ্যে শুধুমাত্র হাফ এম ভি স্কোয়ার আছে। যদি বস্তুটা এরকম ঘুরতে থাকে, একই জায়গায় থেকে ঘুরতেছে, যেমন ঘড়ির সেকেন্ডের কাঁটা, চিন্তা করেন একই জায়গা থেকে ঘুরতেছে, ও কিন্তু সামনেও যায় না পিছেও যায় না, একই জায়গা থেকে ঘুরতেছে, তখন ওর মধ্যে শুধুমাত্র কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার আছে। কিন্তু যদি এমন হয় যে একটা বস্তু ঘুরতে 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 সামনে আগাচ্ছে, তখন কি হবে? ও সামনেও আগাচ্ছে মানে হাফ এম ভি স্কোয়ারও থাকবে, ও ঘুরতেছেও মানে হাফ আই এম ভি স্কোয়ারও থাকবে। অর্থাৎ ঘুরতে ঘুরতে যখন সামনে আগায় তখন হাফ এম ভি স্কোয়ার হাফ আই এম ভি স্কোয়ার দুইটাই থাকে। যেমন একটু আগে যখন সিলিন্ডারটা ঘুরতে ঘুরতে নামতেছিল, ও তো সামনেও আগাচ্ছে আবার ঘুরতেছেও, তাই দুইটা যোগ হয়েছিল। তাহলে এই কেসে কি হবে? এই কেসে চিন্তা করেন, এই দণ্ডটা এইখানে ছিল, এখান থেকে যাচ্ছে এখানে পড়ছে, তার এই যে এই জায়গাটা কিন্তু ফিক্স, এই জায়গাটা মাটির সাথে ফিক্স হয়ে আছে, এই জায়গাটা তো আর সামনে যেতে পারতেছে না, জাস্ট এই জায়গায় ফিক্স হয়ে আছে। তার মানে সেটা সামনে যাচ্ছে না, হাফ এমভি স্কোয়ার পাচ্ছে না, একই জায়গা থেকে ঘুরতেছে, সেই কেসটা এখানে পড়ছে। তার মানে এখানে হাফ এমভি স্কোয়ার থাকবে না, শুধুমাত্র হাফ আই ওমেগা স্কোয়ার থাকবে। এখন আসেন আমরা যদি সলভ করি, এম জি ইন্টু এল বাই 2, একটা দণ্ড সে যখন তার এক প্রান্তের সাপেক্ষে, দেখেন এক প্রান্তের সাপেক্ষে সে ঘুরে পড়বে, একটা দণ্ড এক প্রান্তের সাপেক্ষে ঘুরলে তার জড়তার ভ্রামক কি আসে? 1/3 এম এল স্কোয়ার। ঠিক আছে? একটা যদি বস্তু বা একটা দণ্ড তার এক প্রান্তের সাপেক্ষে যদি ঘুরে, জড়তার ভ্রামক আসে 1/3 এম এল স্কোয়ার, ওমেগার জায়গায় ওমেগা স্কোয়ার। তাহলে দেখেন ভর না দিলেও কোনো সমস্যা নাই, একটা এল কাটাকাটি চলে যায়। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে এখানে এই 2 ও কাটাকাটি করে ফেলতে পারি, তাহলে এই পাশে থাকে শুধু জি, এই পাশে থাকে এল বাই 3 ইন্টু ওমেগা স্কোয়ার। বা আলটিমেটলি আমি এখান থেকে বলতে পারি ওমেগা হচ্ছে
3g বাই এল সেটার রুট, বা আমরা বলতে পারি 3 ইন্টু 9.8, এল কত ছিল 5, তাহলে 30/5 6 থেকে একটু কম হবে, 5.89 এরকম কিছু একটা হবে। তাহলে আমরা 3 ইন্টু 9.8/5, এই 3 ইন্টু, ও আচ্ছা রুট করতে হবে তো, রুট, তাহলে 2.42, তাহলে আমাদের অ্যান্সার আসবে 2.42 এত রেডিয়ান পার সেকেন্ড। তো আমরা পুরো প্রশ্নটা সলভ করে ফেললাম। আশা করি এই প্রবলেমটা আপনারা ধরতে পারছেন। তাহলে আমরা এই প্রবলেমটা যদি আরেকবার বলি, একটা খুঁটি ছিল, ওর শক্তি ছিল বিভব শক্তি mgh/2, যখন পড়ে গেছে শুধুমাত্র গতিশক্তি হাফ আইওমেগা স্কোয়ার। তো মান বসাইলাম, যথাসম্ভব এক প্রান্তের রেসপেক্টে যখন দণ্ড ঘুরে তখন 1/3 ml স্কোয়ার আসে। তো সবগুলো বসাইলাম, কাটাকাটি গেল, মান বের করলাম, অ্যান্সার চলে আসলো। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটার পর আজকের ক্লাসে লাস্ট অঙ্ক করব। লাস্ট অঙ্ক যে কি করব, আহ ভালো অঙ্ক করাতে যাচ্ছিলাম। আচ্ছা, একটা অঙ্ক মাথায় আসছে। আপনারা তো প্লাস পড়ছেন গতিবিদ্যা, তাহলে পারবেন। আমি আপনাদের যেহেতু প্লাস পড়াই নেই, ফার্স্ট ইয়ারে একটা চ্যাপ্টার শুধু আমি পড়াই নেই, বাদ বাকি সব আমি পড়াইছি, তো ওইটা পড়ানোর স্বাদও আজকে আমি নিয়ে নিব, সমস্যা নেই কোনো। তো এই হচ্ছে একটা স্প্রিং, সেটার প্রান্তে একটা বস্তু আছে, স্প্রিংটার স্প্রিং ধ্রুবক দিয়ে দেওয়া 5000 নিউটন পার মিটার, আর এটা হচ্ছে 2 কেজি ভরের বস্তু। সামনে ধরেন এইটুকু হচ্ছে 10 মিটার। তো স্প্রিংকে স্প্রিংকে 2 মিটার সংকুচিত করে ছেড়ে দিলে, স্প্রিংকে 2 মিটার সংকুচিত করে ছেড়ে দিলে 2 কেজি বস্তুটি কত দূরে যেয়ে পড়বে? এই হচ্ছে প্রশ্ন, অর্থাৎ এস ইকুয়ালস টু হোয়াট। আর অঙ্ক তো আমি এত সহজ দিব না, তো এখানে আমি একটা ঘর্ষণ দিয়ে দিব, মিউ ইজ ইকুয়ালস টু 0.3। আসেন খেলা হবে। এই অঙ্কটা আমি একবারই বলবো, কারণ এটা আমার দুইবার বলার মতো এনাফ টাইম নাই রেকর্ড থেকে, আরেকবার একটু দেখে নিয়েন কিভাবে আমরা করব। একটা স্প্রিংকে যখন আমি কম্প্রেস করছি, তখন ওর মধ্যে কি তৈরি হবে? হাফ কে এক্স স্কোয়ার তৈরি হবে। তো যখন আমি ছেড়ে দিব, এই শক্তিটা কার কাছে চলে যাবে? 2 কেজি ভরের বস্তুর কাছে চলে যাবে। সে ওইখান থেকে কি পাবে? গতিশক্তি পাবে। হাফ দুই পাশ থেকে আমি কাটাকাটি করে দিব, মানে এখান থেকে আমি ভিটা বের করে ফেলতে পারবো। তো আমার ভিটা আসলে বের না করলেও চলে, ভি বের করার দরকার নেই, কোনো সমস্যা নেই, এভাবেই আমি পেয়ে যাব। আচ্ছা, তাহলে এটা মানটা কত আসে সেটা জাস্ট আমরা বের করে রাখি, ঠিক আছে? এটার মান আসে হচ্ছে হাফ, কে কত? কে হচ্ছে 5000, আর কতটুকু সংকুচিত করছি? 2। সো এখান থেকে আমরা মানটা বের করে রাখলাম। এখন এই যে এই শক্তিটা আছে, এই হাফ এমভি স্কোয়ার, এই শক্তি থেকে কিছু পরিমাণ শক্তি হচ্ছে যে ঘর্ষণের এগেইনস্টে 10 মিটার যাবে, এখানে খরচ হবে মাইনাস এফ এস, এই পরিমাণ শক্তি অবশিষ্ট থাকবে। ওইটাই হচ্ছে আপনার পরিবর্তিত গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি প্রাইম স্কোয়ার। তাহলে এটা কত হবে? এই যে আপনি বের করলেন হাফ এম ভি স্কোয়ার, এটা কত আসলো? ওই যে হাফ ইন্টু 5000 ইন্টু 2 স্কোয়ার, এইখান থেকে আপনি একটা শক্তি খরচ হবে ঘর্ষণের এগেইনস্টে কাজ করে 10 মিটার যাওয়ার জন্য। তো সরণ তো হচ্ছে 10 মিটার, ঘর্ষণ বল কত? মিউ ইন্টু আর। তো এখানে ঘর্ষণ বল এফ ইজ ইকুয়ালস টু মিউ আর, মিউ কত? 0.3, আর কত? এমজি 2 ইন্টু 9.8, সেটা বসায় নিলেই হবে। 0.3 ইন্টু
2 ইন্টু 9.8। তো এখানে সবকিছু জানেন, এখান থেকে আপনার একটা ভি প্রাইম কত সেটা বের হয়ে যাবে। সো আমি ভি প্রাইমটা উইথ দ্য হেল্প অফ ক্যালকুলেটর determining within a few seconds 0.5 into 5000 into 2 square minus 0.3 into 2 into 9.8 multiplied by 10। এইটা যেটা আসছে এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করব, ভাগ করব এম দিয়ে, এম হচ্ছে আমার 2 কেজি। যে অ্যান্সারটা পাবো তাকে আমি রুট করব, রুট করে দিলাম, আমার বেগ চলে আসছে 99.7 মিটার পার সেকেন্ড। এটাকে আমি এতে সেভ করে রাখবো। ডান। এখন আমি করতেছি কি, এই যে এ বেগটা নিয়ে, এই ভি প্রাইম বেগ নিয়ে আমি সামনে আগাবো। তো আমাকে অবশ্যই এখানে এই হাইটটা দিয়ে থাকা লাগবে, এটা আমি আগে বলি নাই, হয়তো কোশ্চেন বলতে ভুলে গেছিলাম। 80 মিটার। তো আমি কিভাবে একটা প্লাসের মতো করে এখানে যায় পড়বো। প্রথমত আমাকে টাইমটা বের করা লাগবে, যে কতটুকু টাইমে আমি ওই দূরত্বটা পাড়ি দিব। কিভাবে বের করব? নাও এইবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। এখান থেকে টি হচ্ছে জাস্ট রুট ওভার 2h বাই জি। তো মান যদি আমি বসাই তাহলে কি হবে, রুট ওভার 2 ইন্টু 80 ডিভাইডেড বাই 9.8। তো আমি পেয়ে গেলাম অ্যান্সারটা কত, 4.04 এত সেকেন্ড। তো এইটা আমার বের হয়ে গেল। এরপর আমার এস বের করা জাস্ট পানি ভাত। এস ইকুয়ালস টু কি, ভিটি অর্থাৎ ভি প্রাইম ইন্টু টি। দুইটা যদি গুণ করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। আমার অ্যান্সার চলে আসছে 402.87 মিটার। তাহলে এত দূরে যে হচ্ছে আমি থামবো। এই হচ্ছে আমার অ্যান্সার। আমি এটা করে ফেললাম। আমার 25 বেজে গেছে, 26 বেজে গেছে। তো আমি আর টাইম নিব না। এখানে আমি হাফ কে এক্স স্কয়ার থেকে গতিশক্তি বের করছি। গতিশক্তি থেকে কিছু অংশ ঘর্ষণে খরচ হয়েছে, এফ ইন্টু এস। এস 10 মিটার দেওয়া ছিল, ঘর্ষণ বল মিউ ইন্টু আর বসাইছি। এই বেগ নিয়ে আমি বের করছি এত হাইট নামতে আমাকে টাইম কতটুক লাগবে, গতিসূত্র দিয়ে বের করছি। তারপর এই দিক বরাবর হরিজন্টালি কতটুক গেছি, এস ইকুয়ালস টু ভিটি বিকজ নো ত্বরণ সমবেগ, বসাইছি, হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনাদের ফিডব্যাক শেয়ার করবেন শেখ বুঝুতে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।